সকালবেলায় খবরের কাগজের খানিকটা পড়েই বিচলিত হয়ে পড়েছেন গোবর্ধন। তার মুখ দিয়ে বেরিয়ে গেছে, ভারী মুশকিল তো। কেন, কি হলো আবার? সামান্য মাত্র কৌতূহল হর্ষবর্ধনের। ওর ভাইয়ের বিবেচনায় যা মুশকিল, তাকে মুশকিলের মধ্যেই তিনি গণ্য করেন না, বাতুলের প্রলাপের মতোই অকাতরে বাতিল করে দেন। গোবর্ধন কিন্তু নিজের সমস্যাকে নগণ্য জ্ঞান করতে পারে না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, না, টেকা দায় হলো কলকাতায়, যা মুশকিল দেখছি। আবার সেই এক কথা, সেই বারংবার বলার বাহুল্য। বিনা বাক্যব্যয়ে গোবরাকে একটা কিল কষিয়ে দেবার প্রেরণা হয় হর্ষবর্ধনের। তথাপি তিনি আত্মসম্বরণ করেই নেন। কিসের মুশকিল শুনি? যা দেখছি আজকের খবর। গোবর্ধন মুখখানাকে হাঁড়িপানা করে আনে। দাদার অটলতাকে আমলই দেয় না সে। আরে, খবর তো আমিও দেখছি। হর্ষবর্ধন তার মনের বিকার মুখের কথায় এবং মাংসপেশিতে পরিস্ফুট করেন। কিন্তু কোন খবরটা? মুশকিল বাঁধালো কিসে? বাস্তবিক খবরের কাগজ তো তিনিও পড়ছেন, অনেক খবরই পড়ে ফেলেছেন এতক্ষণে, কিন্তু মুশকিলজনক কোনো দুঃসংবাদের কিছুই তো খুঁজে পাননি এখনো পর্যন্ত। প্রাতঃকালে আনন্দবাজারের প্রাদুর্ভাব হতেই প্রথমেই হুমড়ি খেয়ে পড়েন হর্ষবর্ধন। কাগজের প্রধান প্রধান প্রত্যঙ্গগুলি তিনিই আত্মসাৎ করে নেন আগে থেকে। আসল সার খবর এবং জ্ঞাতব্য যা কিছু সবই রাখেন নিজের দখলে। কেবল খবরের ছিবড়েগুলো যাতে থাকে, সেই জবরজং পাতাগুলো ফেলে দেন গোবরাকে। গোড়া থেকে সোজা ডগায় চলে যাওয়া যেমন করে লোক গাছে ওঠে, হর্ষবর্ধনের কাগজ পড়ার নিয়ম সেই রকম। কাগজকে পেড়ে ফেলে তার আগাপাশতলা তিনি পড়ে ফেলেন, দরকার হলে তার উপর শুয়ে পড়েও। হ্যাঁ, এবং কোথাও তার বাদ রাখেন না। প্রথম পাতার প্রথম লাইন, অতিকায় অক্ষরের আনন্দবাজার পত্রিকা থেকে তার পাঠ শুরু হয়। তারপর দৈনিক নিট বিক্রয় সংখ্যা ৭৬,০০০। এই অভ্রভেদী তথ্যকে গোগ্রাসে গিলে দক্ষিণের ভট্টাচার্য মহাশয়ের চা পানের স্বনির্বন্ধ অনুরোধ এবং বামের একমাত্র গিনি স্বর্ণের অলঙ্কার নির্মাতার বিনামূল্যে ক্যাটালগ প্রদানের আবেদন অগ্রাহ্য করে এম্পায়ার অব ইন্ডিয়া অ্যান্ড ক্যালকাটা ন্যাশনাল ব্যাংক লিমিটেড প্রভৃতি অবলীলাক্রমে পেরিয়ে একেবারে আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রশংসিত গৌরমার্কা খাঁটি সরিষার তৈলে এসে পড়েন। তারপর সেখান থেকে স্বভাবতই তিনি পিছলে পিছলে চলে যান সংবাদের বিভিন্ন প্রদেশে। শ্রীরামপুরের বঙ্গেশ্বরী কটন মিল, কুমিল্লার ব্যাংকিং কর্পোরেশন, বেঙ্গল কেমিক্যালের লাইম জুস অ্যান্ড গ্লিসারিন, কিছুই তার ফাঁক যায় না। কোনো মূল্যবান খবরেরই ফসকাবার উপায় নেই তার খপ্পর থেকে। সর্বত্রই সুতীক্ষ্ণ দৃষ্টি, এমনকি কর্মখালির খুঁটিনাটিতে পর্যন্ত তার সমান তীব্র নজর। কোন কোন ব্যাংকে স্থায়ী আমানতে কি কি সুবিধা, কোন বীমা কোম্পানির মেয়াদি বিমায় জাদা লাভ, কোথায় নামমাত্র প্রিমিয়াম দিয়ে একবার মরতে পারলেই হাতে নাতে স্বর্গ, তারপর জীবনধারণ না করলেও চলে, এমনকি কষ্টে সৃষ্টে বেঁচে থাকাটাই অবাঞ্ছনীয়। কোনোখানে জীবন বিমা করে কোনো প্রকারে গতাসু হলেই আশু বড়লোক। সেই সব কাহিনী একে একে তিনি পড়েন, গল্পচ্ছলেই পড়েন এবং অকপটে বিশ্বাসও করেন, এবং এক এক সময়ে দুর্দমনীয় লোভ হতে থাকে, একটা প্রিমিয়াম দিয়ে দেখলে হয় না। তারপর কোনো গতিকে, হ্যাঁ, অতি কষ্টেই মারা পড়বার প্রলোভন বহুবার সম্বরণ করতে হয়েছে তাকে। তারপর তার পাত্র চাই পাত্রী চাই প্রভৃতি গলাধকরণের পালা। এই সব রোমাঞ্চকর ঘটনা কিংবা দুর্ঘটনা যাই বলো, সব আগে উদরস্থ করার তার স্বাদ হয় রোজই, দুর্বার বাসনাই জাগে বলতে গেলে। কিন্তু প্রাণপণ বলেই তিনি নিজেকে চেপে রাখেন। নিখুঁত রকমের নিরপেক্ষ লোক তিনি। সব খবরের প্রতিই তাঁর সমান অনাসক্ত। কোনো বিশেষ ইত্যাদির ওদিকেই ইতর বিশেষ হয়ে পড়বার তিনি লোক নন।
খবরের কাগজ তিনি পড়েন যেমন পড়ার নিয়ম, একটার পর একটা, ওপর থেকে নিচ বরাবর, ডাইনে বাঁয়ে বিনা দৃক্পাতে, লাইনের পর একেবারে লাইন, একেবারে বদ্ধপরিকর হয়ে। চিরদিনের তার এই বদভ্যাস। ডিরেল্ড হবার পাত্র আদপেই তিনি নন। আসল আসল খবরগুলো দাদাই সব সারেন। বাধ্য হয়ে গোবরাকে বাজে খবর নিয়েই পড়ে থাকতে হয়। বড় বড় মেজ মেজ ছোট ছোট হরফে যত বিলিতি ব্যাপার, কিছুই জানবার কথা নেই তার মধ্যে, আর জানলেই বা বুঝবার জো কি? একটা কাণ্ড যদি তার বোঝা যায়, অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলা, তাতে তোমারই বা কি আর আমারই বা কি? কষ্ট করে কে তা পড়ে? গোবরার তো অষ্টরম্ভা। তারপর মিশরে ভীষণ শোরগোল, জার্মানিতে ইহুদিদের প্রতি অত্যাচার, প্যালেস্টাইনে আরবদের তাণ্ডবলীলা, এসবের মাথামুন্ডুও যদি কিছু বোঝা যায়। এর উপরে মার্কিন যুক্তরাষ্ট্রে গুরুতর পরিস্থিতি। পরিস্থিতি আবার কি রে বাবা? একেবারেই পিলে চমকে যায় গোবরার। এই সব খবরই পড়তে হয় গোবরাকে, বাধ্য হয়ে, বিরক্তির সঙ্গেই। দাদার হাস্যবিকশিত বদন দেখে আর কাগজের যেসব পাতা দাদার বেহাতে, সেদিকে লোলুপ নেত্রপাত করে কেবল। কিন্তু না, এতক্ষণে এবং এতদিনে একটা চমৎকার খবর পেয়েছে সে। স্বহস্তেই পেয়েছে। পড়বার মতো খবর, জবর খবরই বটে। পড়লেই বোঝা যায়, আর বুঝলেই বুক কাঁপতে থাকে ভয়ে। হর্ষবর্ধন সবেমাত্র বায়োস্কোপের পাতায় এসে পৌঁছেছেন। ছবির বিজ্ঞাপন দেখেই তার সিনেমা দেখার কাজ সারা হয়। একবার সেই যা ২২ জনের কোপে তিনি পড়েছিলেন, সেই ঢের। আর বায়োস্কোপের শখ তার নেই। এই সচিত্র সংবাদগুলি খুব সযত্নেই পুঙ্খানুপুঙ্খ তিনি পড়েন। পড়ছেন ও এমন সময়ে কোনো রকমে হৃৎকম্প স্থগিত রেখে দুঃসংবাদটি ব্যক্ত করে ফেলেছে গোবর্ধন। ভারী ভাবনার কথা, বাস্তবিক। দাদার মুখবিকৃতিতে ঘাবড়ায় না গোবরা। হ্যাঁ, আমিও ভেবেছি। হর্ষবর্ধন হঠাৎ বুঝতে পারেন যেন। অনেক দিনই ভেবেছি, কিন্তু এত বড় কলকাতা শহর, তাতে আর আশ্চর্য কি? বাহ, কলকাতা বলেই কি এমন হবে? গোবরার আশ্চর্যই লাগে। এতটাই হবে? উঠে পড়ে পায়চারি করতে শুরু করে দেয় সে, নিদারুণ উত্তেজনায়। হবে না কেন? বাড়িঘর কি কিছু কম আছে কলকাতায়? আবার রোজই তো বাড়ছে কত, বেড়েই তো যাচ্ছে। বাড়িঘর বেশি বলে কি ছেলেরাও বাড়তি হয়েছে নাকি? গোবর্ধন বিস্ময়ে বিচলিত। আটছে না নাকি বাড়িতে? তুমি বলছো কি দাদা? তা লাগে বই কি এত ইট? ৭৬,০০০ আর বেশি কি এমন? ইট? গোবর্ধন মাথায় হাত দিয়ে বসে পড়ে। ৭৬,০০০-এর একখানা যেন ছিটকে এসে লাগে তার মাথায়। ইট কোথায় পাচ্ছ তুমি? কেন, এই তো ছেপেই দিয়েছে তো। প্রথম পৃষ্ঠায় প্রথমতম সংবাদের পৃষ্ঠে অঙ্গুলি নিক্ষেপ করেন তিনি। এই তো, এখানে লিখেছে নিট বিক্রয় সংখ্যা ৭৬,০০০। আর আর পুনশ্চ তিনি প্রাঞ্জল করে দেন, আর নিটও যা, ইটও তাই। বিস্ময়ের ধাক্কায় গোবরা চুপ মেরে যায়। বলদ শক্তি লোপ পায় বেচারার। তা লাগবে না? বাড়িঘর তৈরি কম হচ্ছে কি? রোজই তো তৈরি হচ্ছে। হর্ষবর্ধন নিজেই প্রকাশ করেন। একখানা বাড়িতেই তো লেগে যায় ৭৬,০০০, কাঠই লাগে কত? নিটের কথা কে বলেছে? ধীরে ধীরে বাক্যস্ফূর্তি হতে থাকে গোবরার। আহা, নিট কেন, ইট ইট। হর্ষবর্ধন নিজেই প্রুফ সংশোধন করেন। নিট আবার কি? তা কি বিক্রি হয় বাজারে? কেউ কি নাম শুনেছে কখনো, না চোখে দেখেছে? ওটা হবে গিয়ে ইট। কলকাতার লোকের দশাই ওই। ওরা আমকে বলে আপ, আর শিয়ালদহকে বলে শিয়ালদা। ওদের উচ্চারণই ওই রকম। দাদা বলে ডাকি স্টেশনকে। হা! আমি কি ইটের কথা ভাবছি? গোবরা দ্বিরুক্তি করে বসে। কাঠের কথাই তো? হ্যাঁ, ভেবেছি আমিও। কিন্তু দৈনিক কাঠ বিক্রয়ের সংখ্যা কি ছাপবে ওরা? তাহলে তো আমাদের কাঠের ব্যবসা আরও কত ফলাও হয়ে পড়ে।
কাঠও কিছু অদরকারি নয়, বিক্রিও কম হয় না, অন্তত ইটের চেয়ে কম নয় নেহাত। কিন্তু বলে কে? ধুত্তর কাঠ। গোবর্ধন আর বিরক্তি চাপতে পারে না। কাঠ না তোমার মাথা। এবার রাগ হয়ে যায় হর্ষবর্ধনের। ইটে না হবি তো না হ, কিন্তু কাঠের কথাতেও দ্রবীভূত হয় না এমন অনুভূতিহীন ব্যক্তির হৃদয়দ্বারে একেবারেই তা নিরর্থক। হয়তো অস্তিত্বই নেই হৃদয়ের। না, নিতান্তই তার পিঠের দিকের দরজায় কিংবা কানের দোরগোড়াতে প্রচণ্ড একটা করাঘাতের প্রবল বাসনা তার অভ্যন্তরে নিদারুণভাবে জাগতে থাকে। অন্তর্গত ইচ্ছাটাকে প্রায় হস্তগত করে এনেছেন এমন সময় বাধা আসে গোবর্ধনের তরফ থেকে। আমি বলছি অন্য খবর, ভারী উপদ্রব যে কলকাতায়। উপদ্রব? কিসের উপদ্রব? হর্ষবর্ধন হকচকান। ভূতের নাকি? অল্প বিস্তর ভয়ই হতে থাকে তার। হবেই তো, হওয়া স্বাভাবিক। উপদ্রব মানেই ভৌতিক, তাছাড়া আর উৎপাত করবে কে? কার খেয়ে দেয়ে কাজ নেই, অত দুষ্টুবুদ্ধি আর কার আছে? তার ধারণায় ভূত আর উপদ্রব ওতপ্রোতভাবে জড়িত। কোথায় বেঁধেছে হাঙ্গাম? ভয়ে ভয়েই তিনি জিজ্ঞেস করেন, আশেপাশেই না তোর? এখন থেকেই বুকের গুড়গুড়ুনি শুরু হয়ে যায় তাঁর। ভূত নয়, ভূত নয়, ছেলে ধরার উপদ্রব। গোবর্ধন বেফাঁস করে। ছেলে ধরা? তাই বল। হালে পানি পান হর্ষবর্ধন। ছেলে ধরার উপদ্রব তো কি হয়েছে, ভয়ের আর কি আছে তাতে? হেসেই ফেলেন তিনি, অম্লান বদনেই হাসেন। একদল বিদঘুটে লোক এসেছে কলকাতায়, ছেলেদের ধরে ধরে নিয়ে গিয়ে গুম করে রাখছে, তারপরে বিস্তর টাকা আদায় করে ছেড়ে দিচ্ছে। বহুত ছেলে ধরে নিয়ে গেছে এই কদিনে। গোবর্ধন ব্যক্ত করে। তা ছেলে ধরেছে তো আমাদের কি? হর্ষবর্ধনের ইচ্ছে হয় এক্ষুনি গোবরাকে ধরে তিনি গুম করে দেন, সশব্দে তার অপর পৃষ্ঠে অবারিত পৃষ্ঠদেশে তার বোকামির পরাকাষ্ঠায়। তাতে আমাদের কি? আমরা কি ছেলে? কেন, আমাদের কি ধরতে নেই? যার কাছে টাকা পাবে তাকেই ধরছে যে। তোমারও টাকা আছে, তোমাকেও। আমি কি ছেলে সেটা আগে শুনি। অন্যায় দোষারোপে তার গা জ্বালা করে। উষ্ণ কণ্ঠে তিনি বলেন, ছেলে কি আমি? তবে তবে তুমি কি? মেয়ে? মেয়ে আমি? পাগল! গোবরার অমূলক সন্দেহ তাকে বিচলিত করতে পারে না। নিজের পরিপুষ্ট গোঁফের দুই প্রান্তে তিনি হস্তক্ষেপ করেন। তোর গোঁফ কই এমন? আমি যদি মেয়ে হই, তুই মেয়ের অধম, মেয়েরও নিচে, তুই তবে নাতনি। কিন্তু ছেলেও না, মেয়েও না, তুমি তবে কি? গোবর্ধন তাকে কোণঠাসা করে ফেলে। হর্ষবর্ধন ধাবিত হয়, কিন্তু নিজের ব্যক্তিত্ব তিনি ব্যক্ত করতে পারেন না। ভাবনার যদি বা কুল পান, ভাষায় কুলিয়ে উঠতে পারেন না। তিনি যে কি, যদি বা নিজে কোনো রকমে জানা যায়, জানানো যায় না তা কিছুতেই। প্রকাশের অক্ষমতায় অগত্যা বিশ্বস্রষ্টার মতোই নিজের সম্বন্ধে তাকে মৌন থেকে যেতে হয় অবশেষে। কিন্তু মৌনতা আর কতক্ষণ? অসম্মতির ক্ষেত্রে কাহাতক আর মৌনতা বজায় রাখা যায়। ক্রমশই তার মাথা ঘুরতে থাকে। গোঁফকে পরিত্যাগ করে গালে হাত দেন হর্ষবর্ধন। এ যে আমূল তার অস্তিত্ব নিয়েই টানাটানি। ভাবনার কথা, এমনকি দুর্ভাবনার কথাই বাস্তবিক। দাড়ি চুলকাতে থাকেন তিনি। মেয়ে আমি নই, না, কিছুতেই না। তোর কি মনে হয় আমি মেয়ে? হ্যাঁ, আমি তো তা ধারণাই করতে পারি না, গোবর্ধন ব্যক্ত করে। নিশ্চয়ই না, সে বিষয়ে আমি নিঃসন্দেহ, জোরের সঙ্গে জাহির করেন তিনি। আমার অটল বিশ্বাস যে আমি মেয়ে নই, তবে এও সঠিক যে ছেলেও আমি নই। এতখানি বয়স হয়ে গেল, এখনো কি ছেলেই রয়েছি? হ্যাঁ, আশ্চর্য! বিস্ময় প্রকাশের এর বেশি বাক্য তার বাহির হয় না। আমি কি বলেছি যে তুমি কচি ছেলে? গোবরার পাল্টা প্রশ্ন।
ছেলেই নই তো, তার কচি বা কি আর কাঁচাই বা কি। তবে হ্যাঁ, ছেলের দাদা বলতে পারিস বটে আমায়। এবার তিনি অকুতভয়েই গোপকে হস্তগত করেন, অবলীলাক্রমে পাক দিতে থাকেন পুনরায়। ছেলের দাদা, তার মানে? অর্থ খুঁজে পায় না গোবরা। তার মানে 22 বছর বয়স হয়ে গেল, এখনো গোঁফ বেরুলো না তোর? কত ছেলেরই বেরিয়ে যায়, এর চেয়ে ঢের ছোটতেই। হ্যাঁ, তুই একটা ছেলেরও অধম, তোকে মেয়ের মধ্যেও গণ্য করা যায় না। গোবরাকে একটা নাতনির মতোই নগণ্য মনে হতে থাকে তার, কিংবা তাও মনে হয় না। নিজে কি তাই ঠিক করতে পারছে না। গোবরা গজরায়, ভারী আমার ছেলের দাদা এসেছেন। ভালো করে গোঁফ কামা দুবেলা। হর্ষবর্ধন সদুপদেশ দেন, তবে যদি পদবাচ্য হতে পারিস। এখনো তুই নিতান্তই বালক, আজ তো একটা দুগ্ধপোষ্য। হাসি ধরে না হর্ষবর্ধনের। আমি আমি একটা বালক? হ্যাঁ। গোবরার রাগ হতে থাকে। আহা, বালক যদি নাই হতে চাস, নাবালক তো নিশ্চয়ই, তাতে তো আর ভুল নেই। তুমি তুমি তাহলে তুমি দাদার উপযুক্ত যথোচিত একটা বিশেষণ, তাতে অর্থই হোক বা অনর্থই হোক, খুঁজে বার করার চেষ্টা করে গোবরা। ঠিক এমনি সময়ে দরজা ঠেলে অপরিচিত একজন প্রবেশ করে, যার বালকত্ব সম্বন্ধে দু ভাইয়ের মধ্যে মতদ্বৈধ হবার সম্ভাবনা অতি বিরল। কাকে চাও হে ছোকরা? হর্ষবর্ধনের তলব হয়। ঘরে ঢুকতেই থতমত খায় ছেলেটা, থমকে যায় যেন। আপনাদেরই, আপনাদেরকেই বোধহয়। থেমে থেমে বলে, আমাদের? হর্ষবর্ধন অবাক। আমরা তো চিনি না তোমাকে। চিনবেন, ক্রমশ চিনতে পারবেন। নাম কি তোমার? গোবরার জেরা চলে। বিটকেলদের বাঁটকুল। সহজ সুরেই জবাব আসে। গোবরাকে ধাক্কা মারে যেন। বাব্বাহ, কি বিদঘুটে নাম! তা কি মতলবে আসা, জানতে পারি কি? হর্ষবর্ধন জিজ্ঞাসা করেন। আলাপ করতে এলাম। ছেলেটি বলে, আসতে কি নেই? না না, তা কেন? হর্ষবর্ধন ঈষৎ অপ্রস্তুত হন। আসবে বই কি। তা তোমরা বুঝি পাশের বাড়ির? প্রায় পাশাপাশি বই কি। আপনারাই কি আসাম থেকে এসেছেন? আসামের জঙ্গল থেকে? হ্যাঁ, সেখানে আমাদের কাঠের ব্যবসা। ক্ষুণ্ণ কণ্ঠে তিনি জবাব দেন। গোবর্ধনেরও হৃদয়ে আঘাত লাগে। জঙ্গল থেকে বটে, তবে জঙ্গলি নই। কলকাতার মানুষদের চেয়ে কোনো অংশে কম নই আমরা। তাই তো শুনেছি, কিন্তু হঠাৎ ঢুকে হকচকিয়ে গেছিলাম। ছেলেটি প্রকাশ করে, দেখে তো বড়লোক বলে মনে হয় না আপনাদের। বড় মানুষের কিচ্ছু নেই। বড়লোক নিয়ে তো কথা হচ্ছিল না, কথা হচ্ছিল তো বড় বালক নিয়ে। হর্ষবর্ধন প্রাঞ্জল করতে চান, এই গোবরাটা আমাদের ভারী নাবালক এখনো। তুমি থামো তো দাদা, ফোঁস করে ওঠে গোবর্ধন। আসল বালকের সম্মুখে নাবালক বিবেচিত হয়ে নিজেকে ভেজাল প্রমাণিত করতে সে নারাজ। ওদের ব্যক্তিগত সমস্যায় বাটকুল কর্ণপাত করে না। আপনাদের কি খুব বেশি টাকা, বিস্তর? গুজব শুনেছি কিনা তাই জিজ্ঞেস করছি। টাকা? টাকা তা আমাদের অগাধ। হর্ষবর্ধন বলেন অবহেলার সহিত। অঢেল অঢেল। কথাবার্তার মোড় ঘোরাতে খুশি হয় গোবরা। টাকাকে আমরা ঢেলার মতোই মনে করি। বাটকুলের দু চোখ টোপা কুলের মতো হয়ে ওঠে। এত টাকা? হবে না, জায়গাটা যে আসাম। হর্ষবর্ধনের জিজ্ঞাসা হয় হঠাৎ। আর টাকাকে ইংরেজিতে কি বলে শুনি? কি বলে হে? আকস্মিকভাবে প্রশ্নপত্রের সম্মুখীন হয়ে ভড়কে যায় মাটকুল। ভয়ে ভয়ে বলে, মণি। মণি? মণি হবে কেন? এ কি সাপের মাথায় যে মণি হবে? মানুষের মাথা খেলিয়ে তবে আসে টাকা। টাকার ইংরেজি জানো না? সাম অফ রুপিস। কত রসিদই তো সই করে দিলাম ওই বলে, রিসিভড দি সাম অফ রুপিস। আপনারা বহুত টাকা জমিয়েছেন তাহলে? মাটকুল বলে,
আমরা কি আর জমিয়েছি, এমনিতেই জমে গেছে, জায়গাটাই ভারী জমাটি। হর্ষবর্ধন বলেন, জল যেমন জমে যায় আপনা থেকেই, তেমনি টাকা জমে আসামে। হর্ষবর্ধন দুঃখ করেন, না জমিয়ে নিস্তার কি রেহাই আছে? জমাতেই হবে, উপায় নেই, মহা মুশকিল। হাল ছেড়ে দিয়ে গোবরা হতাশ। আপনা আপনি জমে যায় টাকা? ভাবতে গিয়ে বাঁটগুলো নাজেহাল হয়ে পড়ে। টাকা জমে পাহাড়, কথা জোগাতে দেরি হয় না গোবরার। পাহাড়! এত টাকা! বিস্ময়ে হাঁ বুঝতে চায় না বাঁটকুলের। তা পাহাড়ই বই কি, পাহারা দিতে হয় না, কেউ নিয়ে পালাবে সে ভয় নেই। খরচ হবার জো কি, একটা চোর ছ্যাঁচোরও নেই সেখানে যে নিয়ে পালাবে। গরিব ভিখিরি নেই যে দিয়ে পালাবো। গোবরাও ভারী বেজার। তাহলে ঠিক জায়গাতেই এসে পৌঁছেছি। ভালো কথা, আপনাদের কাছে রিভলভার আছে? রিভলভার? সে আবার কি? এই পিস্তল যাকে বলে? না, নেই। হর্ষবর্ধনের দীর্ঘ নিঃশ্বাস পড়ে। কি হবে তা দিয়ে? বন্দুক টন্দুক? না না, বন্দুক কেন থাকবে? বিস্মিত হন তিনি। ও কি কাছে রাখবার জিনিস? ওর থেকে গুলি বেরিয়ে যায় যে। গোবরা বলে, আমরা তো আর গুলিখোর নই যে ওসব রাখতে যাব। ছোড়া টোরা তাও নেই। এতক্ষণে গোবরার যেন কেমন ঠেকে, সন্দেহের ছায়াপাত হয় ওর মনে। এমন কি লাট হে তুমি যে এত কৈফিয়ত দিতে যাব তোমায়? লাট নই সত্যি, তবে অনেককে লাট বানিয়ে দিই বটে। মুচকি হেসে বলে বাঁটকুল। আচ্ছা, টেলিফোন আছে এই বাড়িতে? নেই? ভালো কথা। বেশ, তবে এই চিঠিটা নিন আপনাদের। বাঁটকুল একটা চিঠি বাড়িয়ে দেয়। এবার গোবরার সন্দেহ হর্ষবর্ধনের অন্তরেও সঞ্চারিত হয়। চিঠির মর্ম ভারী মর্মন্তুদ। পড়ে মর্ম ভেদ করে মুখ শুকিয়ে যায় হর্ষবর্ধনের। কয়েকটি আঁচড়ে জানানো হয়েছে, পত্রপাঠ মাত্র পত্রবাহকের হাতে নগদ 10,000 টাকা গুনে দেবেন, নতুবা আপনাকে পাকড়ে ধরে এনে আমাদের আটক ঘরে আঁকড়ে রেখে দেব, যদ্দিন না আদায় হবে উক্ত টাকাটা। ইতি শ্রী বিটকেল সম্রাট। গোবরার হাতে তিনি আগিয়ে দেন সম্রাটের চিঠিটা। গোবর্ধন পড়ে আরও গম্ভীর হয়ে যায়। তখন যা বলছিলাম দাদা, আজকের আনন্দবাজারের সেই নিরানন্দকর সংবাদের সঙ্গে যে এর ঘোরতর সংস্রব আছে, বলবার আগেই তা টের পেয়েছেন হর্ষবর্ধন। তিনি শুধু বলেন, ছেলেটা গেল কোথায়? টাকা চুকিয়ে দিয়ে পাপ চুকিয়ে দাও, কাজ নেই হাঙ্গামে। কিন্তু ছেলেটা গেল কোথা? এ ঘর ও ঘর, উপর নিচ চারিধার সব খোঁজা হলো, পাত্তাই নেই তার। দলবল ডেকে আনতে গেল নাকি? হর্ষবর্ধনের বুক দুরদুর করে। ছেলে ধরারা এসে পৌঁছাবার আগেই, বুঝেছিস গোবরা, পালাই চ এখান থেকে, এক্ষুনি চলো দাদা। গোবরাও নিজেকে দূরীভূত করতে চায়। সুদূরে পালাই চলো। এক বস্ত্রে দু ভাই বেরিয়ে আসে বাড়ি থেকে। কাঁপতে কাঁপতে কোনো রকমে তালা আঁটে সদর দরজায়, তারপরে ফুটপাতে পদক্ষেপ করে। কয়েক পা এগুতেই প্রকাণ্ড একটা ধূসর নয়ের মোটর ছিল দাঁড়িয়ে। গোবরা সেই দিকে দাদার দৃষ্টি আকর্ষণ করে। হেঁটে আর কতটা পালানো যাবে, চলো মোটরে করে কেটে পড়ি। হর্ষবর্ধন একখানা 100 টাকার নোট গুঁজে দেন ড্রাইভারের হাতে। এখান থেকে পালিয়ে চলো, নিয়ে চলো আমাদের যেখানে ইচ্ছে, যে দেশে ইচ্ছে, যত দূর ইচ্ছে। এই নাও তোমার ভাড়া, এই 100 টাকা। 100 মাইল গিয়ে তবে থামবে, বুঝেছ? বাবা, এ ছেলে ধরার দেশে আর না। কলকাতায় থাকে মানুষে, ছ্যা, কখনো আসতে আছে এখানে? দূর দূর। গোবরা বলে। স্টার্ট দিয়ে গাড়িটাকে চালু করেই ড্রাইভারের প্রশ্ন হয়, কোন দিকে যাব মশাই? যেদিকে খুশি, বৈরাগ্য বিমুখ জবাব বড়দাদার। যেদিকে তোমার মোটর যায়। চালাও দিক বিদিকে, কলকাতা ছেড়ে যেদিকে দিল চায় তোমার। ছোট ভাইয়েরও হাল ছেড়ে দেবার বিলাসিতা। ইটালির দিকে যাব কি? ড্রাইভারের পুনশ্চ জিজ্ঞাস্য।
ইটালি? আকাশ থেকে পড়েন হর্ষবর্ধন। মোটরে চড়েও যাওয়া যায় নাকি সেখানে? হ্যাঁ, এ কি বলে রে গোবরা? কিন্তু ড্রাইভারের মুখে পরিহাসের কোনো লক্ষণ না দেখে তিনি নিজেকে সামলে নেন। হবেও বা, আমরা কিন্তু উড়োজাহাজে চেপেই গেছিলুম একবার। সে তো এখানে নয়, অনেক দূর যে, প্রায় বিলেতের কাছেই বলতে গেলে। আবার সেখানে যাবে নাকি দাদা? আবার? পাগল হয়েছিস? ছ্যা, আবার সেখানে মানুষে যায়? সেই ইটালিতে দুবার যায় সেখানে রামও। কোনো জায়গায় দুবার যাওয়া গোবরারও মনঃপুত নয়। যদি এক জায়গার মধ্যেই বারংবার ঘুরবে, তাহলে ভগবান মরতে এত জায়গা সৃষ্টি করতে গেলেন কেন? এই সুবিস্তৃত ভৌগোলিক উপন্যাস, এই লীলায়িত বিলাসিতা, কত দেশ, কত শহর, পাহাড়, পাড়াগাঁ, অরণ্য, জঙ্গল, এসব তৈরি করতে তাকে তো কম বেগ পেতে হয়নি। কষ্টও বেশ করতে হয়েছে দস্তুর মতোই। কেননা গোবরার ধারণা যে লোনা সমুদ্রগুলো অনেক সৃষ্টি এবং অনাসৃষ্টির মেহনতে হয়রান, পরমেশ্বরের বিস্তর অশ্রুপাত ছাড়া আর কিছু না। ইটালি ছাড়া আর কোথাও কি যেতে পারো না তুমি? এই ধরো। কিয়ৎক্ষণ মাথা ঘামাতেই ভূগোলের গোলমাল পরিষ্কার হয়ে আসে। গোবরার মনে পড়ে যায় ডেনমার্ক। পদ্মপুকুরেও যেতে পারি, গম্ভীর মুখে জবাব দেয় ড্রাইভার। কিংবা যদি বলেন বালিগঞ্জে, এমনকি আরেকটু এগিয়ে আলিপুরে। ঈষৎ কিন্তু বিশদ বাঁকা হাসি যেন তার দেখা যায়। আহা, চালিয়ে চলো না তুমি, দেখাই যাক না কদ্দূর যাওয়া যায়। হর্ষবর্ধন গন্তব্য সমস্যার চূড়ান্ত সমাধান করে দেন এক কথায়। হ্যাঁ, দেখাই যাক না কোথায় যাই। গোবরাও উৎসাহ দেখায়। বিলেতেই যাই কি খালেতেই যাই, 100 মাইলের ভাড়া তো দেওয়াই আছে তোমায়, ভয়ে কি? কেবল ওই লক্কর ইটালিটা বাদ দিও বাপু, নেহাত না পারো ওটার পাশ কাটিয়ে যেও বরং। এবং হর্ষবর্ধন ঘাড়ে নাড়েন। এবং তোমার ওই আলিপুরটাও আমার খুব ভালো ঠেকছে না হে, নাম শুনেই কেমন সন্দেহ হচ্ছে। গাড়ি চলতে থাকে, এ রাস্তা ঘুরে ও রাস্তায় বেঁকে, সে রাস্তার ভেতর দিয়ে শর্টকাট করে, কখনো ক্ষিপ্র বেগে, কখনো বা ধীর মন্থর গমনে, বহুত অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে এবং দেদার ধাক্কা বাঁচিয়ে চলতে থাকে গাড়ি। এন্তার ঠোকাঠুকির মুখোমুখি এগিয়ে, এমনকি অনিবার্য সামনে এসে কি করে যে সামলে নেয়, নিজে চুরমার না হয়ে এবং কাউকে বিচূর্ণিত না করে কি করে যে বেমালুম বেরিয়ে যায়, সেই এক রহস্য। ড্রাইভারের ওস্তাদি দেখে বাহবা দিতে ইচ্ছে করে ওদের, এবং নিজেদের জোর বরাতকেও তারিফ করতে হয়, রুদ্ধ নিঃশ্বাসেই করতে হয়। অবশেষে এক জায়গায় এসে দাঁড়িয়ে যায় গাড়ি। ট্রাম, ট্যাক্সি, গরুর গাড়ি, রিক্সা, লরি সব সেখানে দাঁড়ানো। রাস্তা জ্যাম। এত ভিড় কেন রে বাপু এ রাস্তায়? এত পথ পেরিয়ে এলেন, মোটরে চেপেও এতখানি সবুর করতে হবে, এমন কথা তো ছিল না কোথাও। রাস্তাটার নাম কি হে ড্রাইভার? স্ট্যান্ড রোড। তখনই বুঝেছি আমি। হর্ষবর্ধন বলেন সহর্ষে। স্ট্যান্ডো মানে জানিস তো গোবরা? স্ট্যান্ডো মানে দাঁড়ানো। না ভুলে মেরে দিয়েছিস একেবারে? জানি জানি, ভুলবো কেন? স্ট্যান্ড আপন দি বেঞ্চ। গোবরা যে ভুলে মেরে দেয়নি জোরালো গলা জাহির করে এবং আনুষঙ্গিক উদাহরণ জুগিয়ে সঙ্গে সঙ্গে সব প্রমাণ করে। বাস্তবিক ভুলবার কথা তো নয়। পড়াশোনায় যতই কাঁচা হোক, স্ট্যান্ডর কথা ভোলা যায় না কিছুতেই। বরং কাঁচা হবার জন্যেই আরও বেশি করেই স্মরণে আছে, বিশেষ করে ওইটাই। কেবলমাত্র বইয়ের পড়া বলেই নয়, ইতিহাসের বিষয় যে বটে ওটা। কতবারই না উক্ত ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে তাঁদের বাল্যজীবনে, তার স্মৃতি কি ভুলবার? ব্যক্তিগত অভিজ্ঞতা এবং স্বয়ং দৃষ্টান্ত স্থল হয়ে যা শেখা যায়, তা কি হজম করবার জিনিস? সেই জন্যেই গাড়ি ঘোড়া সব দাঁড়িয়ে, স্ট্যান্ড রোড যে। হর্ষবর্ধনের অভিযোগ, এখানে দাঁড়াতেই হবে কি না, স্ট্যান্ড রোড বলেছে কেন? অনির্বচনীয় তার হাসি। আর ওই যে দূরে দেখছো দাদা? আন্দাজ করেই বলে গোবরা। ওই হচ্ছে হাওড়ার পুল। নিশ্চয়ই তাই, তাছাড়া আর কি হবে?
তাছাড়া আর পুল কি আছে কলকাতায়? হাওড়ার পুল জলে ভাসে জানো তো দাদা? হর্ষবর্ধন গুম হয়ে যান। আপ্যায়িত হওয়া তার পোষায় না। ইতিহাসেরই কি আর ভূগোলেরই কি, দাদার সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যাপ্রকাশের বাহাদুরি, এইভাবে সবটাতেই দাদার উপর টেক্কা মারবার দুশ্চেষ্টাকে তিনি কিছুতেই ক্ষমা করতে পারেন না। খুড়ো নয়, জ্যাঠা নয়, পিসে নয়, পিসশ্বশুরও নয়, সামান্য মাত্র একটা ভাই হয়ে অগ্রজকে এক কাঠি ছাড়িয়ে যাবার জন্য সব সময়ই এই যে ওত পেতে থাকা, এটা তার অত্যন্ত অশোভন মনে হয় মিলিয়ে মিশিয়ে। সমস্তটা বরদাস্ত করা কঠিনই হয় তার পক্ষে। বেজায় রকম তিনি বেজার হন। হাজার কৌতূহল থাকলেও পুলের প্রতি ভুলেও দৃকপাত করেন না, ভ্রুক্ষেপই করেন না সেদিকে। গাড়িও অচিরে মোড় ঘুরেছে এবং তিনিও ভাসমান পরমহংস জাতীয় দেবদুর্লভ বস্তু দেখবার দুরভিসন্ধি অতি কষ্টে দমন করে ফেলেছেন ততক্ষণে। গোবরার কথায় কান না দিয়ে ড্রাইভারকে তিনি জিজ্ঞেস করেন, এ রাস্তাটার নাম? হ্যারিসন রোড। হ্যারিসন? সে আবার কি? এরকম অদ্ভুত নাম কেন? হর্ষবর্ধনের মাথা ঘুরে যায়। আমাদের বাড়ি রসা রোডে, একটা মানে হয় তার, অর্থাৎ কিনা রসায়ন রোড, সংক্ষেপে রসা, অর্থাৎ কিনা যত রসিক লোকের বসবাস সেখানে। কিন্তু এ রাস্তার এরকম বেধড়ক হ্যারিসন হতে গেল কেন? বড় বাজার কিনা এখানে? ড্রাইভারের সংক্ষিপ্ত ব্যাখ্যা। উহু, তা নয়। হর্ষবর্ধন স্বয়ং টিকা করেন, এটা হরিসেন রোড। হরিসেন হল গে গৌরী সেনের ভাইরা ভাই, নামজাদা সেই গৌরী সেন, সেই যে উড়িয়ে ফতুর লোকটা, সবাইকে টাকা নেবার জন্য সাধাসাধি করে বেড়াতো হে। লাগে টাকা দেবে গৌরী সেন, কথাতেই তো বলেছে। গোবর্ধন ভাষ্য করে, আমাদের সেই গৌরী সেন গো। ব্যাখ্যার ব্যাখ্যানায় বিলক্ষণ ওস্তাদ, সর্বদা তৎপর গোবর্ধন। গৌরী সেন কোথায় থাকত কে জানে, কিন্তু পাছে টাকা নিতে হয়, ভাইরা ভাই এসে জবরদস্তি করে সজোরে গছিয়ে দিয়ে যায়, সেই ভয়ে হরিসেন বেচারিকে এতদূর পালিয়ে এসে থাকতে হয়েছিল। হর্ষবর্ধনের দীর্ঘ নিঃশ্বাস পড়ে। ভয়াবহ টাকার জন্য তার ছোঁয়াচ বাঁচাতে আত্মরক্ষার উপলক্ষে কি না করে মানুষ। ততক্ষণে গাড়ি আরও খানিক এগিয়ে আরেকটা বাঁক নিয়েছে। খানিক পরে ড্রাইভার নিজে থেকেই জানায়, এটা কলেজ স্ট্রিট। অযাচিত বিজ্ঞাপন যেমন করে সেঁটে দিয়ে যায় বাড়ির দেওয়ালে। হর্ষবর্ধন চমকে ওঠেন। কেন? লেজ কেন? বলতে পারবো না মশাই। বলেই পরক্ষণে তার টনক নড়ে। রামায়ণের হনুমানের সঙ্গে এই লেজের অঙ্গীভূত কোনো অচ্ছেদ্য যোগাযোগ আছে কিনা হর্ষবর্ধন সাগ্রহে এই প্রশ্ন করতে যাচ্ছেন, এমন সময় ড্রাইভারের মনে পড়ে যায় বিশ্ববিদ্যালয় আছে কিনা এই পাড়ায়, সেখান থেকে লেজ বিতরণ করে বোধহয় সেই জন্যেই। ইনফ্যান্ট ক্লাসে ভর্তি হওয়া থেকে শুরু করে 5th ক্লাস অবধি 5 বার, 4th ক্লাসে 3 বার, 3rd ক্লাসে 4 বার, 2nd ক্লাসে 7 বার এবং 1st ক্লাসে 18 বার, সব শুদ্ধ আদি থেকে ইতি পর্যন্ত ইত্যাদি সব জড়িয়ে 37 বার মোটমাট ফেল গিয়ে শেষটায় নিজের দ্বিতীয় পক্ষের ছেলে অন্যায় রকমে ঘন ঘন প্রমোশন পেয়ে প্রায় ধরে ফেললে দেখে অবশেষে গোঁফে পাক ধরবার সঙ্গে স্কুলে ইস্তফা এবং ম্যাট্রিক পাশের আশায় জলাঞ্জলি দিয়ে স্টিয়ারিং হুইলের পাশে এসেছে। কাজেই ডিগ্রিধারীদের উপর খুব স্বাভাবিক এবং ন্যায়সঙ্গত বিরাগ ছিল ড্রাইভারের, এমনকি বিজাতীয় ক্রোধই বলা যেতে পারে তাকে। পাশ করাদের আদৌ মানুষের মধ্যেই তার মনে হতো না। এমন সময় বেমক্কা আওয়াজে মোটরের একটা টায়ার ফেটে গাড়ি থেমে যায় হঠাৎ। আচমকা থেমে যায়। বোমা ফাটল যেন। ভারী ঘাবড়ে যান হর্ষবর্ধন। কে কে ছুড়ল বোমা? ছেলে ধরারা নাকি রে? বেঁচে আছি তো দাদা। গোবরা নিজেকে চিমটি কেটে দেখে। নিজেকে কাটতে গিয়ে দাদাকে চিমটি কেটে বসে। না না, বোমা না, পটকাও না, কিন্তু অনেক হাঙ্গামা। এই বলে মুখখানা মেঘাচ্ছন্ন করে ড্রাইভার গাড়ি থেকে নামে।
টায়ার বদলানো বেশ কিছুক্ষণের ধাক্কা জেনে নিয়ে হর্ষবর্ধনও গাড়িকে তালাক দেন। গোবরাও নেমে পড়ে। অনেকক্ষণ ধরে বাবু হয়ে বসে থেকে গা জড়িয়ে এসেছিল। কাবু হওয়ার দাখিলই প্রায়। হাত পা এই অবসরে একটু খেলিয়ে নেওয়া দরকার। রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করে করে অরুচি ধরে যায় হর্ষবর্ধনের। হঠাৎ তিনি প্রস্তাব করে বসেন, জীবে দয়া করলে কেমন হয়, তাই করা যাক, আয়। জীবে দয়া তার মানে? গোবরা একটু বিস্মিত হয়। কেন, সোজাই তো মানে। জীবে দয়া অর্থাৎ রসগোল্লা, সন্দেশ, মন্ডা মিঠাই, মতিচুর। তা তো বুঝেছি, কিন্তু জীব কোথায়? গোবর্ধন চারিধার তাকিয়ে সূচিভেদ্যভাবে দৃষ্টি চালিয়েও জীব পদবাচ্য এবং দয়ার যোগ্য একটা কাঙাল কি ভিখারি, সাধু কি সন্ন্যাসী, এমনকি লালায়িত একটা ছাগল কি গরু পর্যন্ত আবিষ্কার করতে পারে না। একটা পথভ্রান্ত নেড়ি কুত্তাও চোখে পড়ে না। দয়া যে করবে তা জীব কই তোমার? কেন, এই যে জীব এইখানেই রয়েছে। মৃদু হাস্য করে বলেন হর্ষবর্ধন, যাবতীয় জীব আমার মুখের মধ্যেই তো আছে। এটা কি জীব নয়? কি তবে শুনি এটা। মোটর বিগড়ানোর সামনেটাতেই জমকালো একটা সন্দেশের দোকান তাদের চোখে পড়ে। এমন উপাদেয় জিনিস তারা কোথাও খায়নি, না নিজের দেশে, না কলকাতায় এসে। জীবে দয়ার উপযুক্তই বটে। উল্লাসের আতিশয্যে গোবরা উন্মুখ হয়ে ওঠে। বাহ বাহ, তোফা জিনিস তো। হবে না বলেন কি মশাই, ভীমনাগের যে। দোকানি জানাতে দ্বিধা করেন না। হ্যাঁ, ভীম? কি বললে? হর্ষবর্ধন তো লাফিয়ে উঠেছেন শোনবা মাত্র। ওই দেখুন না, সাইনবোর্ডেই দেখতে পাবেন, এটা হচ্ছে আসল ভীমের দোকান, আর পাশেই তোষ্য ভ্রাতার। তাই তো, সত্যিই তো। দু ভাইয়ের তাক লেগে গেছে, চোখ উঠে গেছে কপালে। বহুক্ষণ বাদে হর্ষবর্ধন আগে সবাক হয়েছেন। দেখছিস, ভীমার্জুন তো কবে মরে ভূত হয়ে গেছে, কিন্তু তাদের দোকান এখনো রয়েছে। মহাভারত কি মিথ্যে বলবি আর? চোখের সামনেই জাজ্জল্যমান দেখ। তাছাড়া এসব চমৎকার মিঠাই আর কার হবে? স্বয়ং ভীমের বের করা। ভীম ছাড়া আর কারো কম্য নয়, ও আমি হলপ করে বলতে পারি। ততক্ষণে মোটরটাকে দুরস্ত করে এনেছে ড্রাইভার। তার মাথাও অনেক সাফ হয়ে এসেছে। ড্রাইভার আর কথা বাড়ায় না। অবশেষে একটা বাগান বাড়ির কাছাকাছি এসে ভস করে থেমে যায় গাড়িটা। পেট্রোল ফুরিয়েছে মশাই, আর এক পাও চলবে না মোটর। তাহলে নেমে পড়া যাক, আর কি করা যাবে। হর্ষবর্ধন বলেন, এটা কোন জায়গা? সঠিক বলো বাপু। আগে বেল গেছে, বিনীত উত্তর আসে। তাই ভালো, সামনে একটা বাড়িও আছে দেখছি। বেশ, এই বেলগাছেই আমরা আশ্রয় নেব, নিরাপদ স্থান। কি বলিস গোবরা? সেই ভালো দাদা, ওই গাছপালাওয়ালা বাড়িটাই ভাড়া করে ফেলা যাক। কলকাতা থেকে অনেক দূরেও আসা গেছে, নয় কি? তা কমসে কম 100 মাইলই হবে প্রায়। গোবরা আন্দাজ করে। বাগান বাড়ির মধ্যে তারা আস্তে আস্তে অগ্রসর হন। জনমানবের চিহ্ন নেই সেখানে। পোড়ো বাড়ি নাকি? হর্ষবর্ধনের হৃদয় কম্পিত হয়। গোবরারও গা ছমছম করে। কিন্তু না, একটা জানালার ফাঁকে জনৈক বালকের মাথায় দেখা যায় যেন। যথেষ্ট ভরসা মেলে তারপর। আর একটু এগোতে সেই ছেলেটি বেরিয়ে এসে তাঁদের অভ্যর্থনা করে নেয়। এই যে এসে পড়েছেন দেখছি, অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছি আপনাদের জন্য। এত দেরি হলো? দেখেই দু ভাইয়ের একেবারে চক্ষুস্থির। আর কেউ না, তাদেরই সদ্য পরিচিত অদ্যকার আলাপি আমাদের শ্রীমান বাঁটকুল। আকাশকে কেউ ধর্তব্যের মধ্যে মনে করে? হর্ষবর্ধন তাই করে বসলেন। বসলেন বললে ঠিক বলা হয় না, বরং সেই ধারণার বশবর্তী হয়ে একেবারে তিনি ধরাশায়ী হলেন। বাঁটকুলকে অকস্মাৎ মাটি ফুঁড়ে উঠতে দেখে তার মাথা ঘুরে গেল। পড়ে যাবার মুখে তিনি আকাশকে ধরতে গেলেন, ধরে আত্মসম্বরণ করতে গেলেন, কিন্তু পেরে উঠলেন না। গোবর্ধনের ঘাড়ে গিয়ে পড়লেন। দাদার এই কাণ্ডে গোবরাও ব্যতাতাড়িত কদলীকাণ্ডের ন্যায়
তৎক্ষণাৎ ধূলিসাৎ হয়ে গেল। বাঁটকুল এগিয়ে এসে সান্ত্বনা জানালো, আহা, বড্ড লাগলো নাকি? হর্ষবর্ধন উঠে বসেছেন ততক্ষণে। বাঁটকুলের অনুসন্ধিৎসার জবাবে তার মুখ থেকে একমাত্র এবং একমাত্রা যে ধ্বনি বেরিয়েছে তাকে ঠিক হর্ষধ্বনি বলা চলে না। তিনি শুধু বলছেন, না। গোবরাও উঠেছে, গায়ের ধুলো ঝেড়েছে, কিন্তু পরক্ষণেই তার মনে হয়েছে এ বৃথা আড়ম্বর কেন? মৃত্যুর মুখে পা বাড়িয়ে কেউ কি জুতো বুরুষ করে? এই বিটকেলরা যেরকম ভয়ঙ্কর লোক, তাতে এক্ষুনি হয়তো এসে আস্ত গায়ের চামড়াই খুলে নেবে, আর চামড়াই যদি গা থেকে ছেড়ে গেল, তখন সেই চামড়ার গায়ে ধুলো ঝেড়ে লাভ কি? বাঁটকুল বলে, কি মশাই, পৃথিবীটা গোলাকার, কি বলেন? ভৌগোলিক বিদ্যায় গোবরার ব্যুৎপত্তি বেশি, সেই উত্তর যোগায়, হ্যাঁ, বেজায় গোল এই পৃথিবী। পালিয়ে ভেবেছিলেন আমাদের হাত এড়াতে পারবেন, কিন্তু দেখলেন তো? হর্ষবর্ধনকে লক্ষ্য করে বাঁটকুলের শব্দভেদী বাণ প্রয়োগ। এ পর্যন্ত যা তার দৃষ্টিগোচর হয়েছে তাতেই রক্ষে নেই, তার ফলেই মাথা গুলিয়ে যাবার জোগাড়। কিন্তু তার চেয়েও বেশি তাকে বিচলিত করেছে এর পরেও আরও না জানি কি দেখতে হয়। এতাবৎ যা দেখেছেন তাতেই তাকে বোকা বানিয়ে দিয়েছে। কলকাতায় তাদের বাসায় একটু আগে যে বাঁটকুল, কলকাতা ছাড়িয়ে 100 মাইল দূরে এসেও সেই বাঁটকুল। এই একটিমাত্র দৃশ্যেই তো তারা থ হয়ে গেছেন। কিন্তু এর পরে বাঁটকুলেশ্বর বিটকেল সম্রাট এসে তাদের আবার হাড়গোড় ভাঙা দ না করে দেয়। গোবরার দূরদৃষ্টি স্বভাবতই একটু কম। দাদা থাকতে তার ভাবনা কি? বড় বড় যা কিছু দাদার উপর দিয়েই যাবে। তার যা কিছু ভাবনা কেবল দাদাকে নিয়ে। তুমি ভেলকি জানো নাকি হে ছোকরা? গোবরা আর জিজ্ঞেস না করে পারে না অবশেষে, জানি বই কি, জানতে হয়। বাঁটকুল চোখ মোটকে বলে, সব কিছুই জানতে হয় আমাদের। তুমি নিশ্চয়ই অন্তর্যামী, নইলে আমরা এখানে আসব তুমি জানলে কি করে? তাছাড়া এত দূর এসে আমাদের মোটরের কল বেগড়াবে তাই বা টের পেলে কি করে? তুমি সহজ পাত্র নও। বারংবার ঘাড়ে নাড়ে গোবরা। নই তো। বাঁটকুলও নিজের সম্বন্ধে সায় দেয়। তুমি নিশ্চয়ই ডাইনি বিদ্যে জানো। হর্ষবর্ধন কথা বলেন এতক্ষণে। তা নইলে আমাদের আগে এখানে এসে পৌঁছলে কি করে? মোটরে চেপে তো আসনি, নিশ্চয়ই তুমি উড়ে এসেছো। আকাশে ওড়ার কায়দাটা শিখিয়ে দেবে আমায়? গোবরা বায়না ধরে বসে। সে আর এমন শক্ত কি? বাঁটকুল হাত পা নেড়ে গুপ্তবিদ্যাটা ব্যক্ত করে। তেতলা বাড়ির ছাদে উঠতে হয়, আরো উঁচু হলে আরো ভালো, তারপরে কার্নিশ থেকে মারো লাফ। তাহলেই হয়েছে আর কি। গোবরার একদম বিশ্বাস হয় না। তাহলে আর দেখতে শুনতে হবে না। আরে আমি কি মাটিতে লাফ মারতে বলছি? আকাশে লাফ মারুন। তারপর যেমন করে লোকে জলে সাঁতার কাটে, তেমনি করে বাতাসের মধ্যে সাঁতার কেটে শোঁ শোঁ করে বেরিয়ে যান। সাঁতার কাটতে কাটতে? তবু যেন সন্দেহ থাকে গোবরার। পাখিদের মতন হুবহু, তবে আর বলছি কি? আর মন্তর মন্তর টন্তর কিছু নেই? হ্যাঁ, একটা মন্তর আছে বই কি, এক সময় বলে দেব। গোবরা উল্লসিত হয়ে ওঠে। চলো তবে ছাদে যাওয়া যাক, এক্ষুনি চলো তবে। এ বাড়িটা তো দোতলা দেখছি, তা হোক গে, এর থেকেই পরীক্ষা করে দেখা যাক। সবুর করতে রাজি হয় না গোবরা। হর্ষবর্ধন সন্দিগ্ধ চক্ষে তাকান। পারবি কি উড়তে? তা তুই হালকা পলকা আছিস, পারতেও পারিস। আমার দ্বারা হবে না, জলেই সাঁতার কাটতে পারি না আমি। চলো না দাদা, পরীক্ষা করেই দেখা যাক। তার তর সয় না। এমন আর শক্তটা কি, আকাশে ওড়াবই তো নয়। আমি পারবো না বাপু। হর্ষবর্ধন তত উদ্ধস্ত নন। ছি, পারবো না বলতে আছে কি? নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকলে জীবনে বড় হবে কি করে বলো দেখি? গোবরা উপদেশ দেয় দাদাকে। খুব পারবেন, চেষ্টা করে দেখুন না একবার। বাঁটকুলো উৎসাহদাতা। পড়নি পদ্যপাঠে, মনে নেই তোমার? সনাতন পদ্যপাঠ থেকে গোবরা সদ্য সদ্য পঙ্কোদ্ধার করে ফেলে।
পারিব না এ কথাটি বলিও না আর, কেন না পারিবে তাহা ভাবো একবার। সকলে পেরেছে যাহা, তুমিও পারিবে তাহা। তাহাতে গিয়ে গোবরার একদম আটকে যায়। তারপর তারপর কি যেন? হর্ষবর্ধন মাথা চুলকান। লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, তারও দম আটকায়। হুঁ, ও তো কথামালা, ও কি তোমার পদ্যপাঠ? পিতামাতা গুরুজনে ভালোবাসো প্রাণ মনে। এবার ধারাপাত কি ব্যাকরণ কোত্থেকে বলা যায় না, হর্ষবর্ধন আরেক দফা বহুত টানাটানি করে বার করে আনেন। না, তোমাকে স্মৃতিরত্ন উপাধি কিছুতেই দেওয়া যায় না দাদা। তুমি আবার বলো যে আমার নাকি মেমোরি নেই। তোমার মনে আছে বাটকুল? মনে নেই, তবে আমি মিলিয়ে দিতে পারি। সকলে পেরেছে যাহা, তুমিও পারিবে তাহা, না করিয়া উহু আহা এধার ওধার। তোমার মাথা, তুমি তো পদ্যপাঠ আনতে গিয়ে ঠাকুরমার ঝুলি এনে ফেললে একেবারে। যাজ্ঞে, অত মনে করে আর কি হবে, উড়ে দেখলেই ল্যাটা চুকে যায়, ওরা নিয়ে কথা। আমার দ্বারা হবে না, সত্যি কথা বলতে কি এ দেহে অসম্ভব। হর্ষবর্ধনের দৃঢ় অবিশ্বাস। তোমার সেই এক গো, কেবল পারবো না আর পারবো না। কেন পারবে না শুনি? রাগ হবারই কথা, গোবর্ধনেরও রাগ হয়। হাতিকে কখনো উড়তে দেখেছিস? হর্ষবর্ধন সলজ্জভাবে বলেন, কিন্তু বলে ফেলেই তার আরও লজ্জা হয়। নিজের সম্বন্ধে নিজের উক্ত সমালোচনা তার ঠিক সমীচীন মনে হয় না। তিনি কথাটা ঘুরিয়ে নেন। আর শোলারাই ওড়ে, ফড়িংদেরও উড়তে দেখেছি, তারাই পারে, তাদের পক্ষেই সম্ভব। বেশ, তাতে আর কি হয়েছে, আমি একাই উড়ব, আরশোলাই হই আর তেলাপোকাই হই, আমার কিছু যায় আসে না। চলতে হে বাটকুল, মন্তরটা বলবে আমায়। গোপরা বাড়ির ছাদে রওনা হবার জন্য পা বাড়ায়। অনন্ত আকাশে উধাও হবার তার অদম্য সংকল্প। আগে চলে বাটকুল, তারপরে গোবরা, পরিশেষে হর্ষবর্ধন। যেতে যেতে দাদা বলেন, যাচ্ছিস যখন তখন আসামের দিকেই যাস। বিটকেলদের বেহাতে পড়েছি, তোর বৌদিকে খবরটা দিস। আমি এখানেই থাকলাম, আমার দ্বারা আর উদ্ধার হওয়া হলো না। কি করব, উড়তেই পারবো না যে, যা মোটা হয়ে জন্মেছি। দোকানে ডবল মন্তর দিলেও না। হর্ষবর্ধনের দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে। কি বলবো বৌদিকে? বৌদিকে কি বলবি? কি আর বলবি, বলবার কি বা আছে? তুই কি আর সে কথা মুখে বলতে পারবি? একটা চক পেলে লিখে দিতুম তোর পিঠে। কি কথাটা বলোই না, পারবো আমি। হুম, তুই উচ্চারণ করতেই পারবি না, সে কথা তোর মুখে আনতে নেই। বাটকুল পকেট থেকে এক টুকরো কপিং পেন্সিল বার করে দেয়। এইটা দিয়ে ওর কামিজের পিছনে লিখে দিন, তারপরে জলের ঝাপটা মারলেই লেখার রং খুলে যাবে, একেবারে রঙিন কালির মতো দেখাবে। সেই ভালো, তোর পিঠের দিকেই লিখি, তাহলে তুই দেখতেও পাবি নে। তুই যে এখনো ছেলে মানুষ, নিতান্ত নাবালক কিনা, কত সামলে রাখতে হয় তোকে আমার, নইলে তোর বকে যেতে কতক্ষণ। হর্ষবর্ধন বোম্বাই ছাদে গোবরার পিঠে যাও পাখি বলো তারে এই পর্যন্ত লিখেছেন। এমন সময়ে হর্ন বাজিয়ে একটা মোটর ঢোকে বাগানের গেট দিয়ে। হর্ষবর্ধন সাহিত্য চর্চা স্থগিত রেখে গলা বাড়িয়ে দেন। সেই ধূসর রঙের ভাড়াটে মোটরটা, ইতিপূর্বে যা তাঁদের বাহনের স্থান অধিকার করেছিল, সেই গাড়িটাই। বাটকুল বলে, আপনারা এই ঘরের মধ্যেই বসুন, আমাদের সম্রাট এসে পড়লেন। শোনবা মাত্রই হর্ষবর্ধনের হাত থেকে পেন্সিল খসে পড়ল। সেইখানেই তিনি উপবিষ্ট হলেন, ধূলিমলিন মেঝের উপরেই, এবং গোবরা বসে পড়ল তাঁর কোলে, নিজের এবং দাদার অনিচ্ছা সত্ত্বেই। হর্ষবর্ধনের সমস্ত শক্তি যেন মুহূর্ত মধ্যে লোপ পায়। এটুকু ক্ষমতা থাকে না যে গোবরাকে নামিয়ে রাখেন, এবং গোবরারও এমন শক্তি নেই যে নড়ে বসে। সম্রাট ঘরে ঢুকেই বাটকুলকে প্রশ্ন করে, এ কি হে, এদের এরকম করে বসিয়ে রেখেছ কেন? ঘরে কি চেয়ার টেবিল কিছু নেই? আমি কি আর রেখেছি, ওরা নিজেরাই বসে আছেন অমনি হয়ে, ভাই ভাই কোলাকুলি করছেন বোধহয়। হুম, এটা ঠিক ভদ্রতা হচ্ছে না। অতিথি মানুষকে মাটিতে বসিয়ে রাখা কি ভালো? ওদের চেয়ার দাও।
বিটকেল দলপতি নিতান্তই ভদ্রলোক, ভয়াবহ কিছু নন দেখে হর্ষবর্ধনের সংজ্ঞা ফিরে আসে। বাঁটকুলের বিনা সাহায্যেই ওরা চেয়ারে বসতে পারেন। সম্রাটও একটা চেয়ার টেনে নেন। বেশ, এইবার একেবারেই কাজের কথা হোক, কেমন কিনা? টাকাটার ব্যবস্থা করেছেন, এনেছেন কি? আজ্ঞে না, সবিনয়ে বলেন হর্ষবর্ধন। সঙ্গে আনতে পারিনি। আনবো কি, এখানে আসতে হবে তাই তো জানি না আমরা। আন্দাজ করতেই পারিনি। গোবর্ধন জবাব দেয়, টাকাটা আনাবার ব্যবস্থা করুন তাহলে, না হলে তো ছাড়া পাবেন না সহজে। আনাবো কাকে দিয়ে? ছাড়া না পেলে আনবই বা কি করে? আমাদের তো আর কেউ নেই এখানে, এক আমরা নিজেরা ছাড়া। হর্ষবর্ধন অনুযোগ করেন, তাহলে দেশেই খবর দিতে হয়। বেশ, ঠিকানাটা দিন দেশের, আমরাই খবর দিয়ে দেব। বিটকেল সম্রাটের অযাচিত অনুগ্রহ প্রকাশ পায়। কিন্তু মশাই, একটা কথা বলি, আপনাদের অঢেল টাকা খবর পেয়েছি আমরা। 10,000-এর কথা আর নয়, গোড়াতেই বলে রাখা ভালো। 50,000-এর এক পাই কমে ছাড়ছি নে আপনাদের, কিছুতেই হাতছাড়া করছি নে। এ হেন দামি মাল তো সস্তায় ছাড়বার নয়। হুম, তা তো ঠিক। গোবরা ঘাড়ে নাড়ে, পরে পস্তাবে কে? হর্ষবর্ধন বলেন, টাকার জন্য আমরা ভাবছি কি, এবং ঘাড় চুলকান। তাহলে ঠিকানাটা দিয়ে ফেলুন চট করে, আমরা খবর পাঠাবার ব্যবস্থা করি। আমাদের দেশ হলো গে আসামে, ঠিকানা হচ্ছে। হর্ষবর্ধন বলতে উদ্যত হন। গোবর্ধন বাধা দেয়, মুখ বুজেই আপত্তি জানায়, বিনা বাক্য ব্যয়। উহু কুহু করছিস কেন? বাধা পেলেই বিরক্তি জাগে দাদার। তুমি করছো কি বলো তো? দেশের ঠিকানা দিয়ে দিচ্ছ যে ওদের। বাধ্য হয়ে মুখ খুলতে হয় গোবরাকে। আমরা তো খোয়া গেছি, শেষটায় বৌদিও খোয়া যাবে নাকি? ভয়ের কথাটা প্রকাশ করেই বলতে হয়। হর্ষবর্ধন একটু ঘাবড়ে যান। তাই তো, কথাটা বেফাঁস বলেনি গোবরা, তাকে মাথা ঘামাতে হয়। সম্ভাবনার ভালো মন্দ সব দিক সুচারুরূপে বিবেচনা করতে হয়। অনেক ভেবেচিন্তে নিখুঁত করে খতিয়ে অবশেষে তিনি মাথা চালেন। তা খোয়া গেলেই বা, নিজেদের তো বাঁচাতে হবে আগে। আর স্বয়ং আমি যদি খোয়া যেতে পেরে থাকি, তাহলে তোর বৌদি বা কি এমন লাট রে? আমার চেয়ে বৌদি তোর বড় আপন হলো নাকি? তুমি বলছো কি দাদা? অমন কথা মুখে আনাও পাপ। বৌদি হারালে কি আর পাওয়া যাবে? গোবরা ফোঁস করে ওঠে। বাবা, তুই তো অবাক করলি রে গোবরা। বৌদির ভাবনা কি তোর? কত চাই? আমি বিয়ে করলেই তো বৌদি। পথে ঘাটেই পড়ে আছে, দেশে বিদেশে ছড়ানো। কত বৌদি চাস তুই? অসংখ্য বৌদির প্রলোভনে গোবরার মন টলে না। একটি মাত্রের উপরই ওর টান। কিন্তু ওই রকমটি কি হবে দাদা? অমন বৌদি আর হয় না। হর্ষবর্ধন আবার চিন্তাসাগরে নিমগ্ন হন। অনেকক্ষণ ধরে বহুত সাঁতার কেটে বিস্তর নাকানি চোবানি খেয়ে তাঁর গবেষণালব্ধ সার সত্যটি উদ্ধার করেন। আমি ভেবে দেখলাম গোবরা, সব বৌদি এক, ওই চিনেম্যানদের মতো। চিনেম্যানে কোনো পার্থক্য আছে? থাকলেও টের পাওয়া যায় না, চোখেও ধরা পড়ে না। দেখতে সব হুবহু একই রকম, তেমনি সব বৌদি সমান। হর্ষবর্ধন ঠিকানা বলতে প্রস্তুত হন। গোবর্ধন বলেন, কিন্তু আমাদের বৌদি কিরকম পাঁপড় ভাজে। দাদাকে সপক্ষে আনতে চেষ্টা করে সে, সহজে হাল ছাড়ে না। উদরের ভেতর দিয়ে আবেদন চালিয়ে দাদার হৃদয়কে বিগলিত করবার তার প্রয়াস। এরকম বৌদিকে তুমি পর ভাবতে পারো? হর্ষবর্ধন একটু হেলেন। আর কিরকম বেগুনি বানায়? গোবরার দ্বিতীয় দফা ওকালতি। বিলিয়ে দেবে এমন বৌদি? হর্ষবর্ধন টলায়মান। বেগুনির গুণ বৌদিতে সংক্রামিত হয়ে তার মনকে গলিয়ে দেয়। আর কি চমৎকার কুলের আচার তৈরি করে বলো? গোবরার এবার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ। অবিলম্বে হর্ষবর্ধনের জিভে জল এসে পড়ে। বিটকেল সম্রাট তাড়া দেন, কই মশাই, কি হলো? হর্ষবর্ধনের ভোট গোবরার বৌদির তরফে চলে গেছে ততক্ষণে। তিনি দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন,
যাই হোক, যত বাড়াবাড়ি হোক, বাড়ির ঠিকানা তিনি দেবেন না কিছুতেই, প্রাণ গেলেও না। বেগুনিশীল বৌদি থুড়ি বউকে দাতব্য জিনিসের ভেতরে ভাবতেই পারা যায় না। দেরি হচ্ছে কেন? মনে পড়ছে না ঠিকানাটা? সম্রাট হুড়ো দেন এবার। হর্ষবর্ধন বলেন, না সম্রাট মশাই, না, অমন কুলাচার বিগর্হিত কাজ আমি করতে পারবো না, মাফ করবেন। তবে মরে পচুন এই ঘরে, মরে ভূত হয়ে যান। বিরক্তিপূর্ণ কণ্ঠে এই কথা বলে বেরিয়ে যান বিটকেল সম্রাট, বাটকুলকে সঙ্গে নিয়ে। বেরিয়ে গিয়ে বাহির থেকে কি একটা সুইচ টিপে দেন, সঙ্গে সঙ্গে কোত্থেকে কেমন করে সেই ঘরের দরজা জানালা সব আপনা হতেই ঝপাঝপ বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যেই সূচিভেদ্য অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে কেবল হর্ষবর্ধন আর গোবর্ধন। তাদের পায়ের তলা থেকে মাটি যেন সরে যাচ্ছে এবং তারা তরতর বেগে নেমে যাচ্ছেন অন্ধকার গর্ভে। হর্ষবর্ধন এবং তস্য ভ্রাতা যখন সোজা রসাতলের যাত্রী অন্ধকারের অতল গর্ভে নিঃশব্দে পা বাড়িয়েছেন কিংবা পা বাড়িয়ে বসে আছেন, সেই মারাত্মক মুহূর্তে পাশের ঘরে সম্রাট এবং তার সদস্যের মধ্যে ঘোর গুরুতর পরামর্শ ঘনীভূত। কিরকম বুঝছিস মাটকুল? গতিক বড় সুবিধের না। বড় ভাইটা তো আস্ত একটা আকাট, আর ছোটটা হচ্ছে কাঠগুঁয়ার। যখন একবার না বলেছে, তখন ওদের কাছ থেকে দেশের ঠিকানা বের করা যাবে কিনা কে জানে। সম্রাট দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন। আর বাড়ির লোকরা খবর না পেলে একগাদা টাকা নিয়ে হাঁদাদের কে উদ্ধার করতে আসবে? তাই তো। তাছাড়া বাটকুল মুখখানাকে বিরাট একটা জিজ্ঞাসার চিহ্ন বানিয়ে আনে। তাছাড়া আরও ভাবনার কথা। কি কি? আবার ভাবনার কথা কি হে? গোদের উপর বিষ ফোড়া নাকি? অনেকদিন ধরে না বলে বলে শেষে হয়তো নিজেরাই ভুলে যাবে বাড়ির ঠিকানা। ওরা যেরকম বোকা তাতে আশ্চর্য কিছু নয়। তাই তো, কি করা যায়? সম্রাট অবশেষে একটা সমাধানে এসে পৌঁছান। পুলিশেই যাব নাকি? পুলিশে? পথ চলতে লাফাতে লাফাতে বাটকুল যেন কলার খোসায় আছড়ে পড়ে হঠাৎ। পুলিশ? পুলিশ কেন? একটা লোক জলজ্যান্ত পাড়া থেকে খোয়া গেল, পুলিশে গিয়ে খবর দেওয়া দরকার নাকি? পাড়ার লোক হিসেবে তো আমারই যাওয়া উচিত। পাড়ার লোকের প্রতি একটা কর্তব্য নেই? ভাস রে, রসারোড কি আমাদের পাড়া নাকি? আমরা তো বেলগেছের। হলই বা বেলগেছে, সমস্ত পৃথিবীই আমাদের পাড়া। যার টাকা আছে এবং টাকাটা মারবার সুযোগ আছে, সেই আপনার লোক। আমরা দেশভক্তদের এক কাঠি উপরে, বিশ্বপ্রেমিক আমরা। তা বলে পুলিশ কিছু আমাদের আত্মীয় নয়? বাটকুল দম নিয়ে বলে। নয় কি রকম? মাসতো ভাই না হোক, পিস্তত ভাই তো বটে, ও একই কথা। ওদের না হলে হয়তো আমাদের চলে যেতে পারে, কিন্তু আমাদের না হলে ওদের কখনো চলে? আজই যদি আমরা ধর্মঘট করি, কালই ওদের চাকরি খতম, পুলিশের আর দরকারই থাকবে না বলতে গেলে। কিন্তু আমরাই গিয়ে আমাদের বিরুদ্ধে খবর দেব? বাটকুল ভয়ানকভাবে বিবেচনা করে। তাহলে আমরা তো আমাদের ধরিয়েও দিতে পারি। হ্যাঁ, অতখানি স্বার্থত্যাগ করতেই যাচ্ছি কিনা আমি, ধরিয়ে দিতে যাচ্ছি। ধরা পড়বার ভারী মাথা ব্যথা পড়েছে আমার। হর্ষবর্ধনদের বিটকেলরা ধরে নিয়ে গেছে, আমি শুধু এইটুকুই খবর দেব। পুলিশ থেকে যখন খবর কাগজওয়ালারা পাবে, তখন দেশ শুদ্ধ জানাজানি হয়ে যাবে। খবরের কাগজে বেরিয়ে গেলেই তো ঢিঢি। আর আর বাটকুল বিস্ময়ে হাঁ করে, বিটকেলের বুদ্ধিবৃত্তির বহর দেখে। আর আসামে ওদের বাড়িতে কি আর খবর কাগজ যায় না? নিশ্চয়ই যায়, ওরা বড়লোক যখন। ওদের তাহলে দেশের লোক, বাড়ির লোক সবাই কর্তা চুরি যাওয়ার ব্যাপারটা টের পাবে, এবং ওরা কি আর হারানো জিনিস পুনরুদ্ধারের চেষ্টা করবে না? অমন মূল্যবান জিনিস ছেড়ে দেবে অমনি? তা বটে, কিন্তু যদি উল্টো রকম কিছু ঘটে যায়, পুলিশ উল্টো বুঝে তোমাকেই সন্দেহ করে পাকড়ে রাখে, তবে? তাহলে একটা ভাবনার কথা বটে, কিন্তু পুলিশ অতখানি ভুল করবে কি? সম্রাট কিন্তু ভারী সমস্যা সংকুল হয়ে পড়েন। তার চেয়ে আমি বলি কি, পুলিশে গিয়ে কাজ নেই। টাকা আদায় নাই হলো, ওদের দলভুক্ত করে নেওয়া যাক। টাকার বদলে ওদের আমাদের দলে টেনে নিলেই তো হয়।
রাজা বিক্রমাদিত্যের নবরত্ন ছিল। তোমার সাকরেত মোটে 7 জন আছি আমরা। ওরা হলে এখন নবরত্ন হয়ে যায়। নবরত্ন না কচু। বিটকেল মুখ ম্যাকায়। ওই পুরনো বস্তা পচা রত্নদের আর নবরত্ন বলে চালাস নে বাঁটকুল। আহা, সে নবরত্ন কেন? 9 জনে যে নব হয় সেই নব। বাঁটকুল বিটকেলকে বোঝাতে চেষ্টা করে। নবরত্ন না ছাই। এইসব গবরত্নদের নিয়ে দল গড়লেই আমার হয়েছে, তাহলে আর দেখতে হবে না। আসল রত্ন পারিস তো নিয়ে আয়, আদর করে বেছে নেব, গলায় ঝুলিয়ে রাখবো। হ্যাঁ, কিন্তু ওসব ভেজালে আমি নেই বাপু। বলতে বলতে বিটকেল সম্রাট বীর পদক্ষেপে বেরিয়ে যান। আমি সোজা থানাতেই চললাম। হর্ষবর্ধনরা যখন তরতর বেগে নেমে চলেছেন অন্ধকার গর্ভে, দাঁড়াবার তর সইছে না, সেই সময় কোত্থেকে যেন খিলখিল হাসি ভেসে এলো। চমক লাগে হর্ষবর্ধনের। না, তিনি হাসেননি। হাসবার মতো তাঁর মনের অবস্থাও নয়। কষ্টে সৃষ্টে কাষ্ঠ হাসি হাসতে পারাও তার পক্ষে কঠিন এখন। ভূত নয় তো? হর্ষবর্ধনের বুক কাঁপতে থাকে। হাত বাড়িয়ে অন্ধকারের মধ্যেই জাপটে ধরেন গোবরাকে। খিলখিল ধ্বনির পরেই খিল খোলার ধ্বনি। দরজা খুলে অগুন্তি আলোর সঙ্গে বাঁটকুল ঘরে ঢোকে। বাহ, এই যে ভাই ভাই কোলাকুলি হচ্ছে আবার, বেশ বেশ। গোবর্ধন লজ্জিত হয়ে নিজেকে দাদার বাহুপাশ থেকে বিমুক্ত করে। কেন, কি হয়েছে? তপ্ত কণ্ঠেই সে বলে। নিজের ভাই থাকতে কোলাকুলি করবার জন্য পরের ভাইকে ডাকতে হবে না? হর্ষবর্ধন চারিদিকে তাকিয়ে দেখে। তাই তো, সেইখানেই আছি তো, সেই ঘরেই। দূর দূর, ভাবলুম নাকি পাতালেই যাচ্ছি। দূর, সব ভুয়ো। অন্ধকারে মাথাটা ঘুরে গেছিল কেবল। বাঁটকুল তার দার্শনিক চিন্তাধারায় বাধা দেয়। কি মশাই, কি ঠিক করলেন? ঠিকানাটা মনে পড়ল নাকি? হ্যাঁ, ঠিকানা? কিসের ঠিকানা? কার ঠিকানা? হর্ষবর্ধন তখনও পর্যন্ত ঠিক পৃথিবীতে এসে পৌঁছতে পারেননি। কোথাকার ঠিকানা? পাতালের? বলিরাজার ঠিকানা চাইছ? আগে হ্যাঁ, দিয়েই ফেলুন না দয়া করে। একবার দিয়ে ফেললেই তো ল্যাঠা চুকে যায়। ভুলে বলে ফেলতেও তো পারেন। ভুলে বললে আর দোষ কি? বলিরাজার ঠিকানা? বটে। হর্ষবর্ধন দাড়িতে হাত দেন। ভাবিত হয়ে পড়েন ভারী। চোখ, মুখ, কপাল সবকিছু সিটকে ওঠে ওর। অবশেষে গোবরার দিকে চিন্তাকুল দৃষ্টি নিক্ষেপ করেন। জানা আছে নাকি তোর বলির ঠিকানাটা? বলা বলি আর কি? গোবরা বাঁটকুলকে বলে। তুমি যদি আমাকে ওরবার মন্ত্রটা শিখিয়ে দাও এক্ষুনি, তাহলে আমি বৌদির ঠিকানাটা বলে দেব। সে আর বেশি কথা কি? এই কথা? এ আর কটা কথা, এই তো মন্ত্র। টা টি টুক মুক টেন ও বাটায়। শিখে নিন, মুখস্থ করে ফেলুন চটপট। টা টি টুক মুক টেন ন বাটায়। কেবল এই, আর কিছু নেই? গোবর্ধনের তত্ত্ব জিজ্ঞাসায় সন্দেহবাদ। মন্ত্র তো অনুস্বর বিসর্গ কই? অং বং কোথায়? নিশ্চয়ই আরো আছে। ওহ, এইটুকুই তো জানি, আর তো জানি নে। বাঁটকুল নিজের নিঃস্বতা জানায়। আবার কি মন্ত্র, আবার কত বড় হবে? বাঁটকুলের হয়ে হর্ষবর্ধনই ওকালতি করেন। 1.5 গজ হবে নাকি? ফলিয়ে দেখুন না, তাহলেই টের পাবেন তখন। বাঁটকুলও সায় দেয় সেই সঙ্গে। টাটি টুকমুক টেন্ন বাটায়। আওড়ান আর উড়ুন, ব্যাস। উড়ব বই কি? উড়ব না তো কি ছাড়বো? পড়ে থাকতে যাব নাকি তোমাদের এই মগের মূল্যকে? তবে কিনা পাখা গজালেই হলো, আর কিচ্ছু চাই না। ব্যাস, এবার তবে বৌদির ঠিকানাটা দিয়ে ফেলুন দেখি। তোমার বৌদি নয়, আমার বৌদি। গোবর্ধন বুক ফুলিয়ে বলে। তোমারও বৌদি না, এই ভদ্রলোকেরও না। বৌদি হচ্ছে আমার, কেবল একা আমার। মুখ সামলে কথা বলো, বুঝলে হে ছোকরা? বৌদির গর্বে গোবরার বুক আরো ফুলে ওঠে। দাদার বিয়ে দিয়ে তবে বৌদি পেতে হয়। দাদা আছে তোমার যে বৌদি পাবে? অত সহজ নয় বৌদি পাওয়া, এবং একটা বউ কিংবা দিদি পাওয়ার চেয়েও শক্ত। হ্যাঁ, ঠিকানাটা চাচ্ছিলে তুমি। বৌদির ঠিকানা হচ্ছে আসাম। আসাম তো জানি, কিন্তু আসামের কোথায়? বাঁটকুলের ব্যাকুল প্রশ্ন। আসাম কোথায়? দাঁড়াও বলছি। গোবর্ধন অগত্যা বাধ্য হয়ে ভূগোল স্মরণ করে। আসাম হচ্ছে বাংলাদেশের মাথায়, একেবারে মাথার চূড়ামণি আর কি।
আর আর হিমালয়ের পাদদেশে, প্রায় পাদদেশেই বলতে গেলে। দেখুন মশাই, বাঁটকুল এবার হর্ষবর্ধনকে মধ্যস্থ মানে আমার কাছে মন্ত্রটা জেনে নিয়ে ঠিকানাটা দিচ্ছে না এখন, এটা কি ভালো হচ্ছে? হর্ষবর্ধন ভাইয়ের রাজনীতি রাজোচিত চালটা বুঝতে পেরেছেন এতক্ষণে, বুঝে বাহবাই দিয়েছেন মনে মনে। তিনি গোবর্ধনেরই অনুসরণ করেন। কেন, ঠিকই তো বলেছে ও, আসামের ঠিকানাই হলো আসল। আগে আসামে তো গিয়ে পৌঁছো, তারপর আমাদের বাড়ি খুঁজে বের করতে আর দেরি কি? তখন তোমার ওই মন্তর ছাড়ো আর এন্তার ওড়ো, চারধারে উড়তে থাকো, উড়তেই উড়তেই চোখে পড়বে কত কাক চিলি তো রোজ উড়ে গিয়ে বসছে আমাদের বাড়িতে, হরদমেই বসছে। কই তাদের তো ভুল হচ্ছে না কখনো। কিন্তু একটা জায়গার নাম তো জানা চাই, উড়তে শুরু করব কোথার থেকে? ও, এই কথা। গৌহাটি। গৌহাটি হলো গিয়ে আমাদের শহর, এই যেমন তোমাদের কলকাতা। ওড়বার পক্ষে শহরই প্রশস্ত নয় কি? গৌহাটি, তাই বলুন, তা এতক্ষণ বলতে হয়তো। গৌহাটির নাম শুনেছি বই কি। দাঁড়ান, একটু সম্রাটকে একটা টেলিফোন করে আসি, চলে আসছি এক্ষুনি। বাঁটকুল লাফাতে লাফাতে বেরিয়ে যায়, কোনো দিকে দৃকপাত না করেই দৌড় মারে। এই তালে আমরাও পালাই চলো দাদা। গোবরা দাদাকে পরামর্শ দেয়। ছাদ দিয়ে তোর ওই মন্তর ফুঁকে? আহা, ছাদ দিয়ে কেন, উড়তে কে বলেছে? সদর দরজা খোলাই তো রেখে গেছে ছোঁড়াটা, তাড়াতাড়িতে শেকল আঁটতে ভুলে গেছে। এই হচ্ছে সুবর্ণ সুযোগ, ও আসবার আগেই। গোবর্ধন দাদাকে টেনে নিয়ে চলে, প্রায় টানা হ্যাচড়া করেই। হর্ষবর্ধন ভয়ে ভাবনায় ক্লান্ত হয়ে পড়েছিলেন, নড়াচড়ার উদ্দীপনা খুব বেশি ছিল না ওর। এখন একটু গড়াতে পারলেই যেন ভালো হয়। ওর মনে হচ্ছিল কেবল, হলই বা শত্রুর বিবর কিংবা মৃত্যুর কবর, তাতে ঘুমোতে কি হয়েছে, বাধাটা কোনখানে? কিন্তু ভাইয়ের উৎসাহের ধাক্কায় বৃহৎ বপু নিয়ে বাধ্য হয়ে ওকে দাঁড়াতে হয় এবং হাঁটি হাঁটি পা করে নিজেকে বাড়াতে হয় বাহিরে। এত বড় বাগান বাড়িটা একদম খাঁ খাঁ, কেউ কোথাও নেই। এদিক ওদিক ঘুরে ফিরে চুলচিরে দেখেন ওরা। গোবর্ধন পা বাড়িয়ে পালাতে ব্যস্ত ছিল, কিন্তু হর্ষবর্ধন বিচক্ষণ। তিনি বলছেন, এই না, কেউ কোথাও ঘাপটি মেরে লুকিয়ে আছে কিনা দেখা দরকার আগে। না দেখে শুনে বোকার মতো দৌড়ই, আর পেছন থেকে তাড়া করে তাড়িয়ে এসে ধরে ফেলুক আর কি। আর মার লাগাক দমাদ্দম, তাহলেই তো সুখের 14 পোয়া। হ্যাঁ, মার লাগালেই হলো, নাগালে পেলে তো পালিয়ে যাব না এক ছুট্টে। না না বাপু, ওসব দৌড়ঝাঁপ আমার কম্য না। আমি বাপু পারবো না তুড়িলাভ খেতে। আমি তোমাদের ওই চ্যাংড়াদের মতো নই। আমি হলাম সাবেক মানুষ, দৌড়ঝাঁপের ধার দিয়েই আমি না। লাভ খাবার নামটিও করো না আমার কাছে, ওসব ফচকেমিতে আমি নেই। দৌড়নো বাব্বা, সে হচ্ছে ওড়ার চেয়েও খারাপ, ঢের ঢের খারাপ। তার চেয়ে আকাশে ওড়াও ভালো। হ্যাঁ, কিন্তু না, যতদূর খুঁটিয়ে সম্ভব চারিধারে পরিদর্শন করে কয়েকটা কাঠবেড়ালি এবং কতিপয় উচ্চিংড়ে ছাড়া আর কোনো জনপ্রাণীর তারা পাত্তা পান না। দুই একটা টিকটিকি অবশ্য তাদের চোখে পড়ে, কিন্তু তাদের গোয়েন্দা জাতীয় বলে সন্দেহ করা চলে না। ইতরতার যথেষ্ট অভাব সত্ত্বেও তারা ইতর প্রাণীর মধ্যেই বিবেচ্য। অতএব দৌড় মারবার কোনো বাধ্যবাধকতা নেই। হর্ষবর্ধন চলেন, লম্বা লম্বা পা ফেলেই চলেন। অকুত ভয়েই গেট পার হন, গটগট করেই হেঁটে চলেন তিনি। টিকটিকি কি কাঠবেড়ালি থেকে কোনো আক্রমণের আশঙ্কা ছিল না। আর উচ্চিংড়ে, সে তো একটা জলজ্যান্ত নিজের ল্যাজে বেঁধে নিয়েই চলেছেন। উচ্চিংড়ে আর উচ্চ্যাংড়ায় কতখানি তফাত। রাস্তাও নির্জন, মাঝে মাঝে একটা মোটর হুস হুস করে চলে যায়। অনতি দূর থেকে ইঞ্জিনের হাঁসফাঁস ভেসে আসে, আবার কোথায় সুদূর পরাহত হয়ে যায়। কাছে পিঠে কোথাও দিয়ে রেলগাড়ির যাতায়াত আছে, আন্দাজ করা কঠিন নয়। দূরে দূরে কদাচিৎ পদাতিকের টিকি যে দেখা যায় না তা নয়, কিন্তু ভালো করে পা চালিয়ে টিকির অতিরিক্ত বেশি কিছু দেখবার দুশ্চেষ্টা করতে গেলেই সেসব জনমনীষী আশেপাশে কোথায় যেন অদৃশ্য হয়ে পড়ে। বাতাসেই মিলিয়ে যায় নাকি কে জানে। ভালো করে দেখতে না দেখতেই একদম হাওয়া। অনেক দূর পর্যন্ত তাঁরা এগোন, কিন্তু কাকস্য পরিবেদনা। থামাবো একটা মোটরকে? হর্ষবর্ধন হঠাৎ বলেন।
কি করে থামাবে? গোবরার বিস্ময় লাগে। কেন, ফার্স্ট বুকের লাস্ট চ্যাপ্টার হয়ে? সে আবার কি দাদা? তোর একেবারে কিচ্ছু মেমোরি নেই রে গোবরা। কি করে যে তুই টিকে আছিস তাই আমার তাক লাগে। আশ্চর্য! সেই যে রে একটা ছেলে, মানে একটা ছেলের ছবি, সূর্যের দিকে পিঠ করে দাঁড়িয়ে, দুদিকে দুহাত লম্বা করে দিয়েছে, উত্তরে আর দক্ষিণে। মনে পড়ছে না তোর? হ্যাঁ হ্যাঁ, গোবরার মনে পড়ে যায়। তা কি হয়েছে তার? হবে আবার কি? বলছিলাম এই যে, যদি সেই ছবির মতো হয়ে রাস্তা জুড়ে দাঁড়াই, তাহলে কি মোটর গাড়ি থামাবে না বলতে চাস? একটা না একটা থামবেই, আমাকে ভেদ করে যেতে পারবে না কিছুতেই। গোবর্ধন কিছুক্ষণ চিন্তা করে। ওসব ঝক্কি নিয়ে কাজ নেই দাদা। মোটর গাড়ির কি মর্জি হবে কে জানে, ধাক্কা টাক্কা লেগে ছবি ভেঙেও যেতে পারে। হ্যাঁ, ভাঙলেই হলো। দেখছিস একবার কিরকম ছবি একখান, ইয়া ছাতি ইয়া ভুঁড়ি। এ ছবি আর ভাঙতে হয় না। নিজের দিকে তিনি গোবরার এবং স্বয়ং নিজের সসম্ভ্রম দৃষ্টি আকর্ষণ করেন। গোবরা কিন্তু তর্কাতর্কির মধ্যে যায় না। হর্ষবর্ধন ক্ষেপতে কতক্ষণ, দাদাকে তার জানা আছে, এবং এই বিপদসংকুল মুহূর্তে দাদার যে অসময়ে ছবি হবার দুর্দমনীয় অভিরুচি, সেই সংকটক্ষণে দাদাকে এবং নিজেকে ছবি ও ফ্রেম একাধারে সামলে রাখাই সুবুদ্ধির পরিচয়। তার চেয়ে বরং ওই সাইকেলওয়ালাটাকে আটকাও, সে অন্য বুদ্ধি বাতলায়, তাহলেই হবে। যদি যায় অল্পের উপর দিয়ে যাক, এই তার মতলব। পথের মধ্যে হঠাৎ যার পর নাই বাহুবিস্তার দেখে সাইকেলওয়ালা তটস্থ হয়ে দাঁড়িয়ে পড়ে। কি ব্যাপার, ব্যাপার কি? বাঘ বেরিয়েছে নাকি? বাঘ? তা তো জানি নে। হর্ষবর্ধনের পিলে চমকে যায় শুনে। আগে একটা কথা জিজ্ঞেস করছিলুম। বলছিলুম কি যে দিল্লি আর কদ্দূর? দিল্লি কেন? বেলগেছে বসে হঠাৎ দিল্লির খোঁজ কেন? লাড্ডু টাড্ডুর দরকার হয়ে পড়েছে নাকি? আজ্ঞে না, এখান থেকে দিল্লি কদ্দূর সেইটা জানতে চাইছিলাম। সেই দিকেই চলেছে কিনা আমরা। এবার গোবরা যোগ দেয়। রাঁচি থেকে রওনা হয়েছেন বুঝি? তা দিল্লি এখনো দূর আছে। সাইকেলওয়ালা প্যাডেলিং শুরু করতে করতে বলে, এখান থেকে দিল্লি তা বেশ খানিকটা দূরই বই কি। সাইকেলওয়ালা চলে গেলে হর্ষবর্ধন হঠাৎ রেগে ওঠেন। খামোখা কি মুশকিল বাঁধালি দেখ দেখি। চুরি গেছিলাম ভালো ছিলাম, পদে ছিলাম তবু। পালাতে গিয়ে কি বিপদে পড়া গেল দেখ তো। কি সব ঝঞ্ঝাট ডেকে আনলি দেখ। এখন কোথায় দিল্লি তার ঠিক নেই, রাস্তাঘাটও অজানা। এখানকার লোকগুলো সুবিধে নয়, লোকের পাত্তাই নেই তো লোক। তার উপরে আবার বাঘ বেরিয়েছেন দয়া করে। এইবার আর কি, সব অংশে বাঘের পেটে গিয়ে হজম হয়ে বসে থাকো, যাও। এই বিদেশ বিভুঁয়ে বেঘরে মারা যাবার তথ্যটা যতই গভীর করে হর্ষবর্ধনের অন্তর্গত হতে থাকে, ততই তিনি আরও খাপ্পা হয়ে ওঠেন। রেগে মেগে গোবরাকে উজবুক উপাধি দিয়ে ফেলতেও তার দ্বিধা হয় না। দেখ তো কি ফ্যাসাদ বাঁধালি দেখ দেখি। লোকে প্রাণ নিয়ে পালায়, পালাতে গিয়ে কেউ প্রাণ দেয় না, কিন্তু এ কি করলি দেখ তো, ছ্যা। তার ধিকৃতি এবং মুখবিকৃতির আর অন্ত থাকে না। সুখে থাকতে ভূতে কিলয় আর বলেছে কেন? বিটকেলদের হাত থেকে বাঁচতে গিয়ে এখন বাঘের মুখে মরতে হলো। এরকম দুর্দশার চেয়ে বিটকেলের গুঁতোও যে ভালো ছিল রে বাপু। পেটে খেলে পিঠে সয়, কথায় বলেছে। কিন্তু এখন বাঘের পেটে গেলে কোথায় সইবে শুনি? গোবর্ধন কি বলবে? এসব অভিযোগের কি জবাব আছে? প্রাণ তো যেতেই বসেছে, সেজন্য আর মন খারাপ করে লাভ কি? তর্কাতর্কিতেই বা ফল কি? খোয়া যাবার মুখে যতটা সাধ্য দাদার বাধ্য হয়েই দাদাকে খুশি করতেই সে চায়। দাদার কথায় সায় দিয়ে সান্ত্বনা দানের চেষ্টাই সে করলে। বাঘে ছুলে আবার 18 ঘা, জানো দাদা। একে এহেন দুর্ভাবনার উত্তাপ, তার উপর আবার টিপ্পনির ফোড়ন কাটা। হর্ষবর্ধনের সহ্যের সীমা ছাড়িয়ে যায়। তিনি চড়বড় করে ওঠেন। হ্যাঁ, ঘা বানাতেই আসছে কিনা তারা, ছুঁয়েই ছেড়ে দেবে কিনা? তোর মতন হাদা কিনা বাঘগুলো। আগে গিলে বসে, তারপরে তাদের অন্য কথা। বাঘ বলেছে কেন তবে? বাগে পেলেই হলো, ব্যাস। আর হুহা নেই, হুম। হুম নয়, হালুম।
গোবরা আবার কথা বলে, হালুম আর গেলুম। হর্ষবর্ধনের ইচ্ছা করে বাঘের আশু প্রয়োজনীয় ভূমিকাটা বিকল্পে তিনি অভিনয় করে বসেন। 18 না হোক, কয়েকখা অন্তত তক্ষুনি বসিয়ে দেন গোবরাকে। এক্ষুনি একটা বাঘ বেরিয়ে এসে তোকে ধরে আর গেলে কোঁতকোত করে, আমি দেখি, দাঁড়িয়ে দেখি আমি, তোর মতন 5টাকে খেলে তবে আমার আনন্দ হয়। সুখাবহ শোচনীয় দৃশ্যটাকে তিনি কল্পনার হৃদয়ঙ্গম করে উপভোগ করেন। হ্যাঁ, তা তো হবেই। গোবর্ধনের ক্ষুণ্ণ স্বর। হবে না কেন? সীতাকে বনবাসে রেখে এসেছ, এখন লক্ষণ বর্জন করলেই তো সুখের তোমার 14 পোয়া। তার চোখের দৃষ্টিও অক্ষুণ্ণ থাকে না, অশ্রু বাষ্পে ভরে ওঠে। যা যা, ভারী আমার লক্ষণ এসেছেন। তুই গেলে আমার একটা দুর্লক্ষণ যায়। এরকম পদে পদে মরতে হয় না আমাদের। আর তোর বৌদিও কিছু সুলক্ষণ নয়। যা বলবো হক কথা। সীতা বলতে হয় তুই বলগে যা, যত তোর প্রাণ চায়। আমি ওকে শূর্পণখাও বলতে পারবো না, মন্দোদরিও না, হিড়িম্বাও না। বাড়ি ফিরে ঠিক বলে দেব বৌদিকে, দেখো। হর্ষবর্ধন ভয় খান না। জানা আছে আমার, তোর মনে থাকলে তো তদ্দিন মেমোরিই নেই যে তোমার, যে মহামারী বাঁধাবি। আমি মুখস্থ করে ফেলছি এক্ষুনি। গোবর্ধনের ঘন ঘন ঠোঁট নড়তে থাকে। কি কি উপমা বৌদিকে দিতে দাদা একেবারেই নারাজ, সেই অনুপম বিশেষণদের সমস্ত তালিকাটা সম্পূর্ণ নিজের উদরস্থ করবার দুরূহ অধ্যবসায়ে সে উঠে পড়ে লেগে যায়। ত্রিবুদ্ধি প্রলয়ঙ্করী, শাস্ত্রেই বলে দিয়েছে। হর্ষবর্ধন গজগজ করেন, শাস্ত্র কি আর মিথ্যে কথা বলে? না তোর বুদ্ধি শুনি, না আজ এমন বেঘরে মরি। আমি কি স্ত্রী? গোবরা এবার প্রতিবাদ না করে পারে না। মেয়ে বুঝি আমি? মেয়ে হলে তো রক্ষে ছিল। তুই তো মেয়েরও অধম, বলেই তো দিয়েছি তুই একটা নাতনি, মানুষের মধ্যেই ধর্তব্য না। হর্ষবর্ধন আর কালবিলম্ব না করে দিল্লির উল্টো দিকে লম্বা পা ফেলতে শুরু করে দেন। বাঘের আহার্য হবার আগে পায়ের সাহায্য নেওয়া, যতক্ষণ পর্যন্ত ওগুলো আস্ত আছে এবং পেটের মধ্যে সেঁধোয়নি, মানে বাঘের পেটের মধ্যে, শ্রেষ্ঠ উপায় বলে তার ধারণা হয়। তিনি পা চালিয়ে চলেন, তীর বেগেই চলেন। স্টিম রোলার যেমন তীর বেগে চলে, প্রায় তেমনি ক্ষিপ্র গতিতে। মাঝে মাঝে ডান দিকের ঘাড় ঈষৎ কাত করে দেখে নেন, না, গোবরা ঠিক ছায়ার মতোই অনুসরণ করছে বটে। এদিকে বিটকেল সম্রাটের রাজধানীতে দারুণ হইচই। বাঁটকুল টেলিফোন করে ফিরে এসেই দেখে সদর গেটে এক জটিল জটলা। হর্ষবর্ধনরা উধাও হয়েছেন জানতে তার বেশি দেরি হয়নি। আরে আমি তো গেছিলাম ফোন করতে, তোমরা সব গেছিলে কোথায়? কোন চুলোয়? বাঁটকুল কৈফিয়ত চায়। আমি তো এইমাত্র ফিরছি, সম্রাটকে পৌঁছে দিয়ে আসছি, এসেই দেখি এই কাণ্ড। আর ঝক্কম ঝক্কা, তুমি তুমি কোথায় গেছিলে দারোয়ানজি? বাঁটকুলের তিক্ত স্বর। দারোয়ানজির ভগ্ন কণ্ঠের সঙ্গে বাংলা সংমিশ্রিত হয়ে যা বেরোয় তার মর্ম, তার পাশের বাড়ির বন্ধু লটপট সিংয়ের নিকটে ডলিত খৈনির প্রত্যাশাতে সে একটুক্ষণের জন্যই গেটকে ছেড়েছিল। লটপট সিংও ঘটনাস্থলে অনুপস্থিত ছিল না। ঝক্কম ঝক্কার কথার সত্যতা সম্বন্ধে সেও সাফাই দেয়। খৈনি খেতে গেছো? তবে আর কি, মাথা কিনে নিয়েছো আমার। বাঁটকুল রাগের চোটে তিড়িং বিড়িং করে লাফাতে থাকে। আর তুমি, মালি বাবা জীবন, তুমি কেন কেটে পড়েছিলে? কি খেতে শুনি? বেশ, তোমরা গিয়েছিলে, কিন্তু দরজাটা লাগিয়ে যেতে হয়েছিল কি? বলি, দরজা তো একটা আছে নাকি? দরজাটা আছে কি জন্যে? বাঁটকুলের এই জিজ্ঞাসার জবাবে কেউই কিছু বলতে পারে না, দরজাটাও না। এমনকি তারা সবাই দরজার মতোই নির্বাক হয়ে থাকে। এমনই উৎকণ্ঠার সময়ে হর্ষবর্ধন বীর সেনানায়কের মতো ধীর পদবিক্ষেপে পশ্চাৎবর্তী গোবর্ধন রূপ বিরাট সৈন্যবাহিনীকে অদৃশ্য অঙ্গুলি হেলনে অবহেলায় চালিত করে একেবারে তাদের মধ্যিখানে এসে পড়েন। বাহ, কোথায় গেছিলেন মশাই আপনারা? আচ্ছা লোক তো বটে। বাঁটকুল আকাশ থেকে পড়ে, কিংবা আকাশেই সোজা উঠে পড়ে। হাওয়া খেতে বেরিয়েছিলাম, বেড়াচ্ছিলাম একটু। হর্ষবর্ধন গম্ভীর কণ্ঠে বলেন, কেন, হাওয়া কি খেতে নেই? হয়েছে কি? না না, হয়নি কিছু, কি আর হবে। বাঁটকুল সামলে নেয়, আপনাদের বেরিয়ে ফেরার অপেক্ষাই করছিলাম আমরা।
কখন ফিরবেন সেই কথাই হচ্ছিল আমাদের। ফিরতে আপনাদের দেরি হয়েছিল কিনা? সোফার অনুযোগ করে। দেরি? এ আর এমন কি দেরি হয়েছে? হর্ষবর্ধনের অভিযোগ হয়, আমার এই লক্ষণ ভায়ার পরামর্শ শুনলে দেরি কাকে বলে বুঝতে পারতে। এ জন্মে ফিরতে পারা যেত কিনা সেটাই সন্দেহ। এতক্ষণ হয়তো বাঘের পিঠে বাঘের পেটে চেপেই জঙ্গলে জঙ্গলেই ঘুরছি। গোবরার কথা বেরোয়। ঝক্কম ঝক্কা তক্ষুনি আর দেরি না করে বন্ধু লটপট সিংয়ের বাহুবলের সাহায্যে সে বিরাটকায় গেটের প্রকাণ্ড পাল্লা দুটো ভিড়িয়ে তাতে পেল্লায় একখানা তালা লাগিয়ে দেয়, সেই দণ্ডেই। রাম বলো লটপট সিং, বলে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। রাম বলো ভাইয়া, নেহি নেহি ঝক্কম ঝক্কা, রাধা কিষান বলনা চাইয়ে। হর্ষবর্ধন বুক পকেটের কোণ থেকে ঘামে ভেজা একখানা কাগজ টেনে বের করে আনেন। এই নোটখানা নাও, আমাদের আহারাদির ব্যবস্থা করো তো বাপু। খিদে নাড়ি চিঁচি করছে। গোবরার আর কি, ও তো নারীর অধম, খিদের বালাই নেই ওর। বাব্বা, সকাল থেকেই কি কম হয়রান পরেশান গেছে। যাও তো বাপু, লক্ষ্মী ছেলে, কিছু খাবার টাবারের জোগাড় দেখো তো আগে। জড়ীভূত নোটখানাকে বিমুক্ত করতে করতে বাঁটকুল উচ্ছ্বসিত হয়ে ওঠে। এই যে 100 টাকার নোট, বাহ! কেন, ওতে কি কুলোবে না? এত কি হবে, 2-3 টাকাই ঢের, 97 টাকা ফেরতা আসবে। দোহাই বাপু, আর যাই করো ফেরতা টেরতা এনো না, ওতে আমরা বড় ভয় পাই, ভারী দমে যাই আমরা। আমাদের জানা আছে টাকা কড়ির কখনো ফেরতা আসে না, ওদের হচ্ছে অগস্ত যাত্রা। কর্পূরের মতো কেমন যেন উবে যায় ওরা। তা অপরের হাতেই কি আর নিজের হাতেই কি, ওদের একবার এ হাত থেকে ও হাত মানে বেহাত হলেই হলো। এতে আপনাদের 1 মাসের খরচ চলেও অনেক বেঁচে যাবে, আমি বলছি। এই সেরেছে। হর্ষবর্ধনের চোখে মুখে বিভীষিকা প্রকট হয়ে ওঠে। বলছি না যে বাঁচাতে হবে না, বাঁচিও না একদম। টাকা বাঁচালে মানুষ মারা পড়ে, তা জানো? টাকা মেরেই মানুষ বেঁচে থাকে। আধমরা হয়ে টাকা বাঁচিয়ে লাভ কি? তার চেয়ে যে টাকা বাঁচবে তোমার হাতেই আমরা ছেড়ে দিচ্ছি, তুমিই মেরে দিও। আমি বুঝি মেরেছি আপনার টাকা? বাঁটকুল গজগজ করে। মেরেছি কখনো? আহা, রাগ করছো কেন? টাকার আবার আমার তোমার কি? টাকা হচ্ছে সবার। টাকার আমদানি পথটা খোলা রেখে যাবার পথটা বেশি পরিষ্কার করতে হয়। ও এমনি জিনিস, অনেকটা হাওয়ার মতন, ফাঁকা পেলেই এসে ঢুকবে, আবার ফাঁক পেলেই বেরিয়ে যাবে। যাতায়াতের পথ না পেলেই ওর মুশকিল, জমে গেলেই বিভ্রাট। এন্তার আনো আর এন্তার ওড়াও। আপনি তো বলেন আনো, তা আসে কোত্থেকে? বাঁটকুল আর আফসোস চাপতে পারে না। দিচ্ছেটা কে? এই যে আমিই দিচ্ছি। বলেছি তো, ওর থেকে যা ফেরত আসবে সব তোমার। যত খুশি ওড়াও, উড়িয়ে দাও চারধারে। আমি ওড়াবো না, জমিয়ে রাখবো। বাঁটকুল জানায়। সর্বনাশ করেছে। হর্ষবর্ধন পকেট থেকে আরেকখানা বৃহদাকার নোট বার করেন। এটা হচ্ছে 1000 টাকা, এইটাই ওড়াও তবে। কিন্তু আর কিছুই রইল না আমার কাছে, 1 টাকাও না, উড়িয়ে দিলুম সব। এমনি করেই টাকা ওড়াতে হয়, তবেই টাকা আসে। তবে হ্যাঁ, রোজগার করে ওড়ানো চাই। বাঁটকুল আনন্দে আত্মহারা হয়ে হর্ষবর্ধনের গলা ধরে ঝুলে পড়ে। আপনি ভারী ভালো লোক, সত্যি ভারী ভালো লোক আপনি। এই এই ও কি হচ্ছে? গোবরা ফোঁস করে ওঠে। দাদার গায়ে হাত দিচ্ছ যে বড়, ও কি, ওসব কি? বাঁটকুলের আহ্লাদে ব্যবহার ভালো লাগে না গোবরার। ওর চেয়ে দুর্ব্যবহারও অনেক ভালো, অনেক বেশি সহনীয়, অন্তত গোবরার পক্ষে। আহা দিক না, ছেলে মানুষ, কি হয়েছে? আদর করছে বই তো নয়। আমি কিছু আর ক্ষয়ে যাব না তাতে। হর্ষবর্ধন গোবর্ধনকে থামান। ব্যাস, লাই দিচ্ছ, জো পেলে আর কি। এইবার মাথায় উঠে বসবে, দেখো। বসলই বা, কি আর হয়েছে? ছেলে মানুষই তো, খুব বেশি ভারী নয় তো আর। আর আমি কিছু ভেঙেও পড়ব না তাতে।
তুই যে ছেলেবেলায় কত আমার কাঁধে চাপতিস, মনে নেই তোর? আমি কি কিছু বলেছি? দাদার এই অপক্ষপাত গোবরার প্রাণে লাগে। সে আর মাটকুল সমান হলো? দাদা যে সত্যি পর হয়ে যেতে বসেছে, তাতে আর তিলমাত্র সন্দেহ থাকে না। দুটো চোখই সজল হয়ে ওঠে ওর। বেশ, থাকো তুমি ওই ভরতের বাটকুল আঁকড়ে। লক্ষণ চলল, বৌদির কাছেই চলল লক্ষণ। গোবর্ধন বাড়ির ভেতর ঢুকে তরতর করে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। শটান ছাদে গিয়েই ওঠে। তো বৌদি ওখানে এসে বসে রয়েছে নাকি? বাটকুলের বিস্ময়াকুল জিজ্ঞাসা। বৌদি ওই ছাদে? আমার যদ্দূর মনে হয় বৌদি, মানে ওর বৌদি, এখানে নেই। সে এখন সুদূর আসামের আরেক ছাদে, এই আমার দৃঢ় বিশ্বাস। তাহলে উনি যে এই ছাদে তাকে খুঁজতে গেলেন? ছেলে মানুষ, মাথা খারাপ হয়ে গেছে, বুঝছো না? ছেলে মানুষদের কি আর মাথা আছে? মাথাই নেই তো খারাপ হতে কতক্ষণ। এই যেমন তুমি একটা ছেলে মানুষ, বলা নেই কওয়া নেই আমার গলা ধরে ঝুলে পড়লে হঠাৎ। ও আবার তেমনি আরেক ছেলে মানুষ, ওর তাইতে অভিমান হয়ে গেছে। আর কারো গলা না পায় তো ছাতে গিয়ে নিজের গলাতেই ফাঁস দিয়ে নিজের গলা ধরেই ঝুলে পড়বে কিনা কে জানে। হর্ষবর্ধনের ভাবনাই হয়, যাও তো, যাও, বলো গে ও না হয় আমার গলা ধরে ঝুলুক খানি, কি আর করব। ও ঝুলতে গেলে হুমড়ি খেয়ে পড়ে না যাই আবার। যা হয় হবে, না ঝুলে কি আর ঠান্ডা হবে ও? চটপট যাও তো ছাদে, সামলাও গিয়ে ওকে আগে। এই দেহ নিয়ে ছাতে উঠতে হলে 3 ঘন্টা সময় লেগে যাবে আমার। আমি আবার লাফাতে লাফাতে কোনো কাজই করতে পারি না। ছাতে লাফিয়ে উঠতে হলে তো গেছি। ততক্ষণে গোবর্ধন এসে কার্নিশের ধার ঘেঁষে নিচে সকলের দৃষ্টিগোচর হয়ে দাঁড়িয়েছে এবং তড়বড় করে ঠোঁট নড়ছে তার। টা টি টুকমুক টেন ও বাটায় দুর্দান্তভাবে আউড়ে চলেছে সে, এবং পর মুহূর্তেই নেহাত শূন্য মার্গ লক্ষ্য করে তার প্রচণ্ড এক লাফ। গাছের সঙ্গে লটকে গিয়ে ঝুলতে থাকে গোবর্ধন। ভাগ্যিস ওর হিন্দুস্থানীদের মতো আঁটসাঁট কাপড় পরবার বদভ্যাস, তাই সে কোনো গতিকে টিকে থাকে। কিন্তু এরকমভাবে কতক্ষণ আর টেকসই থাকা সম্ভব? হর্ষবর্ধন ভারী ব্যতিব্যস্ত হয়ে পড়েন। এই এই তোমরা দেখছো কি? পড়ে গেল যে, পড়ে গেলে মারা যাবে যে। সকলেই হাঁ করে সেই দুর্লভ দৃশ্য দেখছিল। এতক্ষণে হুঁশ হয়, এবার সবাই হাঁ হাঁ করে ওঠে। বাটকুল একজনকে মোটা দেখে একটা দড়ি আনবার হুকুম দেয়। দড়ি কি হবে? হর্ষবর্ধন তো অবাক। আরে কূপ থেকে যেমন করে ঘটি তোলে তেমনি করেই টেনে নামাতে হবে তো, আটকে গেছে দেখছেন না? আমরা দড়ি ছুঁড়ে দিই আর উনি দড়িটা ধরে ফেলে গলায় কিংবা কোমরে বেঁধে ফেলুন, আর আমরা সবাই মিলে এক হ্যাঁচকায় নামিয়ে নিয়ে আসি। বাহ, আর আছড়ে পড়ে হাত পা ভেঙে যাকর, বেশ আর কি। হর্ষবর্ধন বিরক্ত হন। সকলেই মুখ চাওয়াচাই করে, গাছে ওঠার উৎসাহ হয় না কারো। এক মাটকুল ছাড়া গাছে উঠতেই কেউ জানে না ওদের মধ্যে। জানলেও যে কারণেই হোক জানান দিতে রাজি নয়, জান দেবার ভয়ে। বাটকুল বলে, বলুন আমি এক্ষুনি উঠে যাচ্ছি, কিন্তু উনি তো আর ছোট্ট আমটি নন যে আমি গিয়ে পেড়ে আনতে পারবো। বলুন, বললেই আমি উঠি। উহু হু, তোমার কর্ম না। হর্ষবর্ধন বলেন, হাতের চেয়ে আম বড় যে, পারবে কেন তুমি? আর আমি বা কেন? গোবরাটা যা ধাড়ি, পেল্লায় একটা কাঁঠাল কি তরমুজেরও বাবা, ওকে পারতে গেলে তুমি মারা পড়বে। গোবর্ধন প্রাণান্ত প্রয়াসে কিংবা একান্ত অনায়াসেই নিজেকে এতক্ষণ ঝুলিয়ে রেখেছিল, কিন্তু ঝুলন যাত্রা তো কিছু আর অনন্তকাল ধরে চলতে পারে না। করুণ কণ্ঠে সে বলে, দাদা, আর বেশিক্ষণ না, কাপড় ফাঁসলো বলে। তোমার দুটি পায়ে পড়ি আমায় বাঁচাও দাদা, তোমার দিব্যি, বৌদির দিব্যি, আর কখনো উড়ব না। আমাকেই উঠতে হলো দেখছি। অগত্যা হর্ষবর্ধনকে মরিয়া হতে হয়। আর কি কেউ গাছে উঠে ওকে পারতে পারবে?
ওর তাল সামলানো কি অত সোজা? উহ, সকাল থেকে কি ঝঞ্ঝাটি না যাচ্ছে আজ। তিনি মালকোঁচা মারতে শুরু করেন। বাধা আসে মালির তরফ থেকে। আর্ত কণ্ঠে সে কোকিয়ে ওঠে, বাবুমশাই, অমন কাজটি করবেননি। গাছটি মারা পড়বে তাহলে। আপনার ভর কি ও সইতে পারবে? অবলা জীবের পক্ষ নিয়ে মালিকেই ওকালতি চালাতে হয়। এই পেয়ারা গাছটা ওর আবার ভারী পেয়ারের গাছ। এমন সময়ে লটপট সিংয়ের পাগড়ির ভেতর থেকে বুদ্ধি বেরিয়ে পড়ে। পাগড়িটা খুলে ফেলে ঝক্কম ঝক্কার সাহায্যে শটান গোবর্ধনের দোললীলার নিচেই দোলাইয়ের মতো টান করে বিছিয়ে দেয়। তারপরে চটপট নেমে পড়বার জন্য জোর তাগাদা লাগিয়ে দেয়। অনুরোধের বেশি অপেক্ষা ছিল না। এমনিতেই অতক্ষণ ঝজুল্যমান থেকে আত্মসম্বরণ করা কঠিন হয়ে উঠেছিল ওর পক্ষে। গাছের সঙ্গে ওর ঘনিষ্ঠতাও খুব শিথিল হয়ে এসেছিল। আত্মীয়তা সূত্র প্রায় ছেড়ে আর কি। সেই ছিন্ন ভিন্নতার মুখে যেমনি না ওদের পাগড়ি চিতানো, অমনি শ্রীমান গোবরার মুক্ত কচ্ছ হয়ে একদম অধঃপতন। নিজেকে সে আর সামলে রাখতে পারে না। গোবর্ধন নিরাপদেই পৃথিবীতে পৌঁছে যায়। হর্ষবর্ধন তক্ষুনি ছুটে গিয়ে তাকে পাগড়ির কবল থেকে উদ্ধার করেন। দুই বাহুতে জড়িয়ে তাকে কোলে করে তোলেন এবং উৎসাহের আধিক্যে গোবরাকে বলা নেই কওয়া নেই এক মুহূর্তে একেবারে নিজের কাঁধে স্থান দেন। গোবরার তো নয়ই, পাগড়িরও বিশেষ অঙ্গহানি হয়নি। বাটকুল প্রথম থেকেই বেজায় রকম লাফাচ্ছিল। এহেন পতনলীলা তার খুব মনের মতন। গোবর্ধন পেয়ারা গাছ থেকে অবতীর্ণ হলেও ভূমণ্ডলে তখনও ঠিক উত্তীর্ণ হতে পারেনি। দাদার বেয়ারা গাছেই অবস্থান করছে। কষ্টে সৃষ্টে সেইখানে বসেই সে বাটকুলের লম্ফঝম্প চেয়ে দেখে আর রোষ কষায়িত নেত্রে তাকায়। অবশেষে সে আর থাকতে পারে না। আর লাফাতে হবে না, থামো। এই বলে সে নিজেই লাফিয়ে নেমে পড়ে, দাদার বাধা না মেনেই। বিরক্তিপূর্ণ কণ্ঠ থেকে ঝাঁঝালো সুর বেরিয়ে আসতে থাকে, ভারী ভারী ওর মন্ত্র। টাটি টুকমুক, দূর দূর, মন্ত্র না কচু। উঠতে গিয়ে মাঝখান থেকে পিঠ পেট টাটিয়ে একাকার। প্রাণ নিয়েই টানাটানি আমার, টাটি না ছাই। সে মুক্ত কণ্ঠেই বলে। মন্ত্র না কচু এই বলেই গোবরা নিরস্ত হয় না। একটু পায়চারি করে হাত পার আর ভেঙে নিয়ে আবার সে যোগ করে, মন্ত্র না ঘেঁচু। তোকে মারবার ষড়যন্ত্র, বুঝেছিস গোবরা? বাজে মন্ত্র দেবার জন্য হর্ষবর্ধনও বাঁটকুলের উপর চটে গেছেন। অনেকক্ষণ আগেই দাদা, আজ সকালে যখনই ওর শ্রীমূর্তি দেখেছি তখনই টের পেয়েছি। তার ঢের আগেই, যখন আজকের আনন্দবাজার পড়েছি তখনই। বাজে মন্ত্র বটে, বললেই হলো আর কি। বাঁটকুল এবার প্রতিবাদ করে, টাটি টুকমুক, ওই যা হয়েছে, একটু ভুলই হয়েছে বটে। ওটা ওড়বার মন্ত্র নয়, ওটা তো ব্যাংলাফের মন্তর গো, সেই জন্যেই। ব্যাংলাফের মন্তর? গোবর্ধন দ্বিতীয়বার আকাশ থেকে পড়ে। ব্যাংলাফের মন্তর? অবাক করলে যে বাপু। হর্ষবর্ধনও বিস্মিত হন। ব্যাংরা তো এমনিতেই লাফায়, নিজে থেকেই লাফ মারে, এই তো জানি। তাদের আবার মন্তর লাগে নাকি? এই যে এই রকম। বাটকুল এবার উদাহরণের দ্বারা দেখাতে যায় টা টি টুকমুক টেন বাটায়। মন্ত্র পড়ে আর ব্যাঙের মতো এগুতে থাকে এবং গোবর্ধন বড় বড় চোখ বার করে বাঁটকুলের ব্যাং লাফানো দেখে। একেবারে আসল ব্যঙ্গ রচনা। মন্ত্রশক্তির কীর্তি আর অস্বীকার করার উপায় থাকে না। লাফাতে লাফাতে হর্ষবর্ধনের পায়ের কাছে গিয়ে পড়ে বাঁটকুল। বাঁটকুল উঠে দাঁড়ায়, দেখলেন তো, ওটা ওড়বার মন্ত্র না, ভুল করে গুলিয়ে ফেলেছি। ওড়বার মন্ত্র হলো আলাদা, ডমরু ডিমি ডিমি ডিমডিমো বলে, এই হলো আসল ওড়বার মন্ত্র। কি বললে? ডমরু ডিমি ডিমি? বিদ্যার্জনের গোবরার অবাধ আগ্রহ। একবার ফেল করে আবার পাশের প্রত্যাশায় পুনরায় পড়া দিতে সে পরাণমুখ নয়।
ডিমডিমও বলে, বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখতে পারেন। ওরবার মন্ত্র দেবার সঙ্গে সঙ্গেই সে ওরবার মন্ত্রণা দেয়। দেখতে পারেন আরেকবার, আর একবারই তো। হর্ষবর্ধন ছুটে এসে জাপটে ধরেন গোবরাকে। না না গোবরা, খবরদার না, উড়তে যাস নে আর। এবার উড়লে তোকে আর বাঁচাতে পারবো না, কাছে আটকালেও না। নতুন করে পাগড়ি বাঁধতে বাঁধতে লটপট সিংহ তার অসম্মতি জানায়। ऐसा मतलब फिर मत फादिए बाबूजी। গোবরার এবং পাগড়ির দুজনের মুখ চেয়েই সে বলে। গোবর্ধন বাটকুলকে ভেঙচি কেটে দেয়। মন্ত্র না ছাই, ও হচ্ছে ডিমের মন্ত্র, কাঁচকলা। না উড়বেন তো নাই উড়বেন, বয়ে গেল আমার। বাটকুল ঠোঁট উল্টে দেয়। এক্ষুনি নিজে উড়িয়ে গিয়ে দেখিয়ে দিতে পারি। হ্যাঁ। হর্ষবর্ধন বলেন, সে কথা মন্দ না, তুমি নিজে উড়ে দেখাতে পারো বরং। তোমার বেলা গাছের বড় দরকার হবে না, আমি নিচে থেকেই রসগোল্লার মতো টুক করে ঠিক লুফে নিতে পারবো তোমায়। বাটকুল কিন্তু কি ভেবে নিরস্ত হয়। না, আজ থাক, অন্ধকার হয়ে আসছে এখন, অন্যদিন হবে। তাছাড়া সারাদিন আজ আপনাদের খাওয়া দাওয়া হয়নি, তার জোগাড় করি কে। সেই ভালো। হর্ষবর্ধন হাঁপ ছেড়ে বাঁচেন। গোবরাও দাদার বাহুপাশ মুক্ত হয়ে রক্ষা পায়। বাটকুলের সাঙ্গপাঙ্গ সবাই একে একে সুদূর পরাহত হয়ে গেলে হর্ষবর্ধন বলেন, উড়তে গেছিলি কেন? ছি ছি, এত বোকা তুই! ওরে মানুষ, ওরে আবার ভদ্রলোকের কি উড়তে আছে? হ্যাঁ, ছ্যা, তোমাকে উদ্ধার করবার জন্যই তো। ঠোঁট ফুলিয়ে বলে গোবরা, ভারী গলাতেই বলে, দেশে উড়ে গিয়ে বৌদিকে নিয়ে দলবল সব নিয়ে এসে পড়তাম এখানে। উদ্ধার? উদ্ধারের কথাও উচ্চারণ করিস নে। বিদেশ বিভুঁয়ে যেসব বিচ্ছু লোকের পাল্লায় পড়া গেছে, তাতে আর এ জন্মে উদ্ধারের আশা নেই। হ্যাঁ, এদের হাত থেকে আবার উদ্ধার, তাহলেই হয়েছে। এখানেই পচতে হবে সারা জন্ম? উপায় কি? হর্ষবর্ধন দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। বরাতে যা আছে খণ্ডা বেঁকে। তুমি নেপালে গেলেও এই দশা, একেই বলে কপালের লেখন। কপালের লেখন না কচু? বেশ, তা উদ্ধার হতে গিয়ে দেখলি তো, একবার বাঘের পেটে যাচ্ছিলি, আর একবার গাছের পিঠে আটকালি, আর উদ্ধারের নামটিও করিস নে। তবে হ্যাঁ, যদি কখনো। দারুণ অন্ধকারের মধ্যে তিনি যেন একটুখানি আশার আলো দেখতে পান। কখনো যদি বাটপাড়েরা আসে, বলা যায় না তবে। বাটপাড়েরা কেন আসতে যাবে? গোবরা বেশ বিস্মিতই হয়। কেন আসতে যাবে, কে বলবে? এরা এলো কেন? না ডাকতে না সাধ্যে এমনিতেই ওরা এসে যায়। ঠিক জানিস, চোর থাকলে বাটপাড়াও আছে। চুরির উপর বাটপাড়ি করতেই তো ওদের আমোদ, এই তো ওদের পেশা। এক যদি ওরা এসে পড়ে, তবেই উদ্ধার। বাটপাড়া এসে উদ্ধার করবে আমাদের? গোবরার চোখ ক্রমশই আরো বড় হয়। এখন তো আমরা চোরাই মাল, আমাদের আর গতি কি? এখন কেউ যদি আমাদের বাটপাড়ি করে নিয়ে যায়, তবেই আমাদের গতি মুক্তি। কিন্তু কিন্তু গোবরা কিন্তু কিন্তু করে তথাপি। আর কিন্তু মিন্তু নেই, ওইখানেই যা আশা ভরসা ভায়া। কিন্তু বাটপাড়ের হাত থেকে বাঁচবে কিসে? আরে যা, সে তো পরের ভাবনা, এখন কেন? বাটপাড়েরও আবার বরদারা রয়েছে, এমনি করে হাত বদল হতে হতে যদ্দূর যাওয়া যায়। চাই কি এইভাবে আসাম পর্যন্ত পৌঁছে গেলেও যেতে পারি, কিন্তু সে কথা তো নয়। আমি ভাবছি কি, আমরা যেরকম লাট করা বস্তা পচা সস্তা মাল, তাতে বাটপাড়েরা এলে হয়, সেই কথাই কেবল ভাবছি আমি। হর্ষবর্ধন হায় হায় করেন, গোবর্ধনও হা হুতাশ করে। চৈত্র মাসের মতো দুজনের দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে। লিসেন চ্যানেলে আজকে শুনলেন শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধন অপহরণ।